আপনারা সংযোগ আপনারা সেই সময় রেখেছেন। একটু একটু শুরু থেকে একটু যদি জানতে চাই যে আন্দোলনকারী বিভিন্ন ছাত্র সংগঠনের যারা আছে, কলেজ মাদ্রাসা বিভিন্ন শিক্ষার্থীরা যারা আছে, সবাইকে একটা কাতারে আনা সে সময় আসলে কিভাবে সম্ভব হয়েছে? ছাত্র সংগঠন বলি আর আন্দোলনকারী বলি, সাধারণ শিক্ষার্থী বলি। এটা আস্তে আস্তে ধারাবাহিকভাবে হয়েছে এবং প্রথমত যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হয় এবং যেহেতু আমাদের আগে বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকার একটা অভিজ্ঞতা আছে এবং ছিল এবং ছাত্র শক্তিতে আমরা ছিলাম, তো আমাদের পরিচিত যারা এই বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামগুলো বিভিন্ন জায়গায় সংগঠিত করে থাকে তাদের সাথে আমরা যোগাযোগ শুরু করি। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরিফ সোহেলকে দায়িত্ব দেওয়া হয়, সেও ছাত্র শক্তির সাথে সম্পৃক্ত ছিল, তাকে দায়িত্ব দেওয়া হয় সংগঠিত করার জন্য, সে সেখানে সংগঠিত করে। জগন্নাথে রেসপেক্টিভলি যেখানে যারা আমাদের পরিচিত আছে, তারপরে 7 কলেজ, ঢাকা 7 কলেজ, 7টি অধিভুক্ত যেই কলেজ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদেরকে নিয়ে টিএসসিতে বসি কীভাবে অর্গানাইজ করা যায়, কলেজগুলোকে কীভাবে সম্পৃক্ত করা যায়। এবং তারাও কিন্তু তিতুমির কলেজ মহাখালীতে, ঢাকা কলেজ আর ইডেন কলেজ মিলে সায়েন্স ল্যাবে বিভিন্ন জায়গায় আন্দোলনগুলো সংগঠিত করে। এবং কোটা সংস্কার আন্দোলনটা যখন বড় হওয়া শুরু হয় তখন আমরা যখন সমন্বয় কমিটিটা দেওয়া হয় তখন আমরা আস্তে আস্তে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে, বড় বড় যে স্বনামধন্য কলেজগুলো আছে, তারপর বিভিন্ন জেলা শহরে ছাত্রদের সাথে যোগাযোগ করা শুরু করি। তারাও আমাদের সাথে অনেক ক্ষেত্রে যোগাযোগ করে, আমরা অনেকের কাছে রিচ আউট করি অ্যান্ড ওইখানে তাদের মাধ্যমে সংগঠিত হতে থাকে এবং আমরাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কমিটি বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয়ে আসলে দেওয়া শুরু করেন। আপনি কাকে কাকে ফোন দেন, বিশেষ করে ঢাকায় বা বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি যারা আছে, আপনি কাকে কাকে ফোন দেন? না, আমি তো অনেককে চিনি, কারণ আমি এর আগে ছাত্র অধিকার পরিষদে প্রায় 5 বছর ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলাম, পরবর্তীতে ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিলাম। ফলে সারা দেশেরই যেই তরুণরা, প্রতিবাদী তরুণ বলতে যারা আছে, সবার সাথে এক ধরনের যোগাযোগ আছে। তো আন্দোলনের শুরুতে সবাইকেই আমি, যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে, আমার যাদের সাথে কমিউনিকেশন আছে, আমরা একটু নির্দিষ্ট করে কি জানতে পারি যে আপনি কাকে কাকে ফোন দিয়েছেন? ছাত্রদল হতে পারে, অন্য বামপন্থী ছাত্র সংগঠন হতে পারে, ছাত্র সংগঠনগুলোর সাথে আমরা প্রথম দিকে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয় তখন অনেকের সাথে টিএসসিতে বসে, যেমন ছাত্র ইউনিয়নের তখন একটা অংশের দায়িত্বে ছিল মেঘমোল্লার বসে ছিল, তারপর হচ্ছে আমার বন্ধু ছিল সেক্রেটারি। তো ওদের সাথে টিএসসিতে আলাপ হচ্ছিল। তারপরে ছাত্র ফ্রন্টের এই ভাইরা ছিলেন, ওনাদের সাথে তো আগে থেকে পরিচয়। তারপরে ছাত্র অধিকার পরিষদের তখন নেতৃত্বে ছিলেন বিনিয়ামিন মোল্লা, তারপরে আমার বন্ধু ছিল নাজমুল ঢাকা কলেজের। তো এই যে একটা সম্পর্ক আগে থেকে, তো এটা খুব এমন না যে নতুন করে এটা ডিসকভার করা, তাদের সাথে সম্পর্ক ছিল, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি ছাত্রদল শিবির কাকে কাকে আপনারা আসেন। ছাত্রদলে রাকিব ভাইয়ের সাথে আমার যোগাযোগ হতো মোস্টলি। মাসুম বিল্লাহ ভাই ছিলেন, রাকিব ভাই মাসুম বিল্লাহ ভাইকে অ্যাপয়েন্ট করেছিলেন যে উনি যত কোঅর্ডিনেশনটা নিয়মিত দেখেন। তারপরে ছাত্র শিবিরে শিবগা ভাইয়ের সাথে কথা হতো, রাফে সালমান রিফাত, তিনি তো এখন এনসিপিতে আছেন, তার সাথে সমন্বয় হতো। সাদিক কায়েমের সাথে কথা হতো, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তারপরে এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন। তো তাদের সাথে আন্দোলনের শুরু থেকে এক ধরনের যোগাযোগ, এবং যোগাযোগটা যত আন্দোলন বড় হতে থাকে তত বাড়তে থাকে আর কি, কমিউনিকেশন কোঅর্ডিনেশন। এরপর তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার যেটা জানি যে দীর্ঘদিন আপনারা ব্লকেট করলেন, আন্দোলন কর্মসূচি করলেন, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি হলো। এরপরেই জুলাই চলে গেল আসলে একটা রক্তক্ষয়ী পর্বে। এই পর্বের অনেক গল্প আপনাদের সমন্বয়কদের কাছ থেকে শুনেছি। আমরা একটু শুনতে চাই যে বিশ্ববিদ্যালয় যখন আসলে বন্ধ হয়ে গেল, তারপরে আপনি আসলে কোথায় গেলেন এবং আপনি সম্ভবত গুম হয়েছিলেন তখন। ওই গল্পটা যদি একটু বলতেন যে কখন কোথায় গেলেন। যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় তখন আমরা একটা দোটানার মধ্যে পড়ে যাই, কারণ বিশ্ববিদ্যালয় ছিল আমাদের প্ল্যাটফর্ম আন্দোলনটা পরিচালনা করার, এবং মোটামুটি বিশ্ববিদ্যালয়ে সহজে পুলিশ ঢুকতো না, বা বিশ্ববিদ্যালয়ে একটা পরিবেশ ছিল আন্দোলন করার, যদি শুধু ছাত্রলীগ সেখানে। তারপরেও আমাদের নিজেদের জায়গা হিসেবে একটা কমফোর্ট জোনের মতো ছিল আর কি। তো যখন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, আমরা ছাত্রদেরকে আহ্বান জানালাম ক্যাম্পাস না ছাড়ার জন্য। তারপর সাধারণ ছাত্ররা অনেকেই ক্যাম্পাস ছেড়ে দিল এবং ক্যাম্পাস ভ্যাকেট করার জন্য পুলিশ, বিজিবি সহ ক্যাম্পাসে হামলা চালানো হলো এবং আমরা কোনো মতে
ক্যাম্পাস থেকে অনেকেই বের হতে আহত পারলেন আর কি। হ্যাঁ, সেদিন মাসুদ আহত হয়েছিল, অনেকেই গুলিবিদ্ধ হয়েছে পুলিশের। তো ক্যাম্পাসে একদম আমাদেরকে হল পাড়ার ভিতরে কোণঠাসা করে ফেললো, তা কোনো মতো আমরা বের হয়ে আসলাম। এবং তখন থেকে আসলে এই যাযাবরের মতো কোথায় গিয়ে উঠছিলেন তখন? আমি প্রথমে সেখান থেকে সেদিন কাদের আহত ছিল, কাদের হ্যাঁ। পায়ে পায়ে অনেক ভালোই আহত, রক্ত পড়ছিল। তো কাদের আমি আর হচ্ছে সম্ভবত বাকের, আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে তখন আমাদের এখন এনসিপিতে আছেন মশিউর রহমান, ওনার বাসায় গিয়ে উঠেই শনি রাখরায়। আচ্ছা। এবং উনি ছোট একটা ব্যবসা করতেন এবং ওনার ফ্যামিলি বাসা, ওইখানে গিয়ে উঠি এবং ওইখান থেকেই পরবর্তীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিটা আমি ঘোষণা করি। জি। কিন্তু সেখানেও আমরা পরে নাহিদ ভাইরও আসেন রাতে, তো সেখানেও আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আমাদেরকে আবার পরের দিন জায়গা পরিবর্তন করতে হচ্ছে এবং এক একজন এক এক দিকে চলে গেছি। পরের দিন কোথায় গেলেন? বিচ্ছিন্ন। তারপর আমি নিকেতনে গিয়েছিলাম। নিকেতন বলতে গুলশান একের দিকে, নিকেতনের পাশটাতে আর কি, ওই এলাকাটাতে আমার এক কলেজ ফ্রেন্ড, ওর বাসায় গিয়ে উঠি, মানে যাদের সাথে হয়তো এর আগে 2-3 বছরের যোগাযোগও ঠিকভাবে হয় নাই, হঠাৎ করে তাদের কাছে, কারণ তখন এক্সপেক্টেড কোনো জায়গায় তো যাওয়ার সুযোগ ছিল না, গেলে ইজিলি আমাদেরকে, এবং তখন তো গোয়েন্দা সংস্থা সাথে আমাদের পেছনে আছে এবং আমাদের সাথে তারা কথাও বলতেছে, থ্রেটও দিচ্ছে, মাঝে মধ্যে বিভিন্ন আলাপ আলোচনা চলতেছে এবং তারা আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করতেছে। তো তখন একটা শঙ্কা ছিল যে আমাদেরকে হয়তো তুলে নিয়ে যেতে পারে, কারণ এই ওভার ফোনে যে নেগোসিয়েশন, এখানে তারা খুব একটা সুবিধা করে উঠতে পারছিল না বা আন্দোলন স্থগিত করার জন্য আমাদেরকে রাজি করতে পারছিল না। তো এই শঙ্কাটা আমাদের ছিল, তো সেই কারণে সিকিউরিটির জায়গা থেকে সবাই বিচ্ছিন্নভাবে এক এক জায়গায় থাকার চেষ্টা করছিলাম। তো সেখানে থেকেই যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, বাট তখন ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হলো। বৃহস্পতিবার রাত 8টা-9টার দিকে ইন্টারনেট বন্ধ করে দিল। তো ইন্টারনেট বন্ধ করে দিল, তো আমি ওভার ফোনেই ওই এলাকায়, আমি ওই ট্রেস যাতে না করা যায় সেজন্য রিক্সায় বসে কথা বলতাম মুভিং অবস্থায় থেকে, কারণ তখন তো আমাকে সেলুলার ফোনে কল দিতে হচ্ছে, তো এটা ট্রেসেবল। তো কয়েকজন সাংবাদিককে আমার বক্তব্য জানাই যে এই গণহত্যার পরে যে হত্যাকাণ্ড চলতেছে, এটার পর আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও চাই, আমরা শুধু কোটাতে এখন আর আমরা নাই। তখন কোশ্চেনগুলো এরকম আসতেছিল যে কোটা সংস্কার হয়ে গেলে কি আন্দোলন বন্ধ করবেন কিনা, এবং গোয়েন্দা সংস্থাও এটাই বলতেছিল যে সংস্কার, তখন সরকার এক ধরনের সংস্কার করবে, কিন্তু আমাদের বোঝা পড়েছিল যে এই কিলিংগুলো হওয়ার পর তো আর জাস্ট সংস্কারে থাকার কোনো যৌক্তিকতা নাই। তো আমরা 4 জন মন্ত্রী পদত্যাগ, সরকারের ক্ষমা চাওয়া সহ আরও কিছু দাবি, তখনও ওইটা 9 দফার ফরম্যাটে আসে নাই, বাট দাবিগুলো মাথায় ছিল আর কি, ক্যাম্পাস খুলে দেওয়া এরকম। তো তখন ওই এলাকাটা থেকে অনেকগুলো যোগাযোগ করার কারণে আমার মনে হচ্ছিল যে ওই এলাকাটা সেফ না আর কি। ওইখান থেকে কয়েকজন সাংবাদিকদের সাথে কথা বলছিলাম, অনেকের সাথে। তো তারপরে আমি ওইখান থেকে মুভ করার চিন্তা করি। তো আমি ওভার ফোনে আবার আমার গ্রামের এক সম্পর্কে ভাতিজা হয়, ওর বাসা আছে মিরপুরে, কাজীপাড়ার দিকে। তো ওর এখানে যাবো, ওকে আমি ফোন দিয়ে বললাম তোমার এখানে আমি আসতেছি। আমার মনে হয় ওইখানে আমাকে ট্রেস করে আর কি, কারণ আমি ফোনের নাম্বারটা চেঞ্জ করতে পারিনি। আমার ইয়ে ছিল যে নাম্বার এবং নতুন একটা ফোন নেওয়া, কিন্তু ওইটার নিয়ে উঠতে সময় করে ওঠা বা যেই পরিস্থিতি চলতেছিল আর পারিনি। তো এর 20-25 মিনিট পরেই এখানে একটা গাড়ি আসলো এবং বাসাতে না, আমি নেমে গেছিলাম। আমি যে ওইটাকে বলে কি মহাখালী দক্ষিণ একটা এলাকা আছে, ওই দিক দিয়ে নিকেতনের যে সাইডটা, ওই দিক দিয়ে আমি ওইখান থেকে আমি যাব, আমি কিছু খুঁজতেছি রিক্সা বা কিছু, আমি মিরপুর যাব, কাজীপাড়ার দিকে যাব। আমি ওকে জানাইছি যে আমি আসতেছি, কিন্তু ওইখানে আমাকে পরে একটা সাদা গাড়িতে করে এসে ধরে নিয়ে যাওয়া, মাইক্রোবাস, মাইক্রোবাসে করে এসে ধরে নিয়ে যাওয়া হয়। আমি জিজ্ঞেস করতেছিলাম যে আমার কোথায় নিয়ে যাচ্ছেন, বা আমাকে চুপ থাকতে বলে আর কি, চোখ বেঁধে ফেলে গাড়িতে উঠে। তো আমি আর পরে বুঝতে পারি নাই যে কোথায় নিয়ে গেছে, কারা তারা বা কি পরিচয় কিছু দেখেননি আপনি? না, পরিচয় অনেকবার জিজ্ঞেস, সিভিল পোশাকে ছিল, অনেকবার জিজ্ঞেস করছে, পরিচয় বলে নেই। আমার মনে ছিল কোনো না কোনো গোয়েন্দা সংস্থার লোকজন হতে পারে। তারপর কোথায় নিয়ে গেল আপনাকে? কোথায় যেখানে নিয়ে গেছে এটা তো আর তখন বুঝি নাই। আমি জাস্ট একটা রুমের মধ্যে ছিলাম, ওইখানে একটা এক্সস্ট ফ্যান ছিল জাস্ট, আর কিছু না, সামনে গ্রিল ছিল, এবং সেখানেও খুব একটা তারা জায়গাটা দেখতে বা বুঝতে দিবে না এরকম একটা অ্যাপ্রোচ ছিল আর কি। ওখানে ঢুকে আপনার চোখ খুলে ফেলেছিল? হ্যাঁ, এবং অবজেক্টিভ ছিল যে আন্দোলনটা স্থগিত ঘোষণা করা।
আমাকে বারবার বলতেছিল যে একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য আমার সোশ্যাল মিডিয়া থেকে। ওখানেই যায়। হ্যাঁ, ওখানে একটা ভিডিও বার্তা রেকর্ড করে দেওয়ার জন্য, যে আন্দোলন স্থগিত ঘোষণা করা এবং এটা বলা যে কোটা সংস্কার হয়ে যাবে, সরকার আমাদেরকে আশ্বস্ত করছে, আমরা আন্দোলন স্থগিত ঘোষণা করতেছি। তো বাট আমি এটা কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। তারপর ফোন নিয়ে জোর করে পাসওয়ার্ড খুলে তারা চেক টেক মানে করতেছিল আর কি। তো পরে রাজি না হওয়ার পরে প্রায় 3-4 ঘন্টা নেগোশিয়েট করা, এবং তারা আমাকে তখন বলে যে তোমাদের সবাইকে কিন্তু উঠে নিয়ে আসবো। তো সেদিন আমাকে ঠিক 11টার দিকে নিয়ে গিয়েছিল, বাট পরবর্তীতে আমি বের হওয়ার পর জানতে পেরেছি নাহিদ ভাইকেও সেদিন রাতে 2টা-3টার দিকে তাকেও তুলে নিয়ে গিয়েছিল। তো এরপরে আপনাদেরকে ছেড়ে দেয় কোথায়, কিভাবে ছেড়ে দেয়, বা বা কোন জায়গায় আপনি কিভাবে এই অন্ধকার জায়গা থেকে বেরোলেন কিভাবে? আমাকে 24 তারিখ, আমাকে 19 তারিখ রাতে নিয়ে যায়, প্রায় 20 তারিখ হয়ে গেছিল। 24 তারিখ আমাকে সকালের দিকে 11টা কি 12টার দিকে ওই আবার একই জায়গায়। মানে এই 4 দিন আপনি সূর্যের আলো দেখেননি? না, এই 4 দিন ইয়ে করতে পারিনি আমি। এই লাস্ট দিন আমি একটু কথাবার্তা বুঝতে পারতেছিলাম ওরা কি নিয়ে কথা বলছে। তো রাতের বেলায় আমাকে ছেড়ে দিবে। খেতে দিত আপনাকে ওখানে? হ্যাঁ, খেতে দিত। বেশিরভাগই ব্রেড আর কলা। আর রুম কি ছোট ছিল না বড় ছিল? মানে আপনি কি, রুমটা হবে কত, মোটামুটি একটু বড় ছিল, আমার মনে হয় 7 ফিট বাই 10 ফিট এরকম। এরপরে আপনি যখন সরকারে ছিলেন তারপরে তো এই যে আয়না ঘর বলি, র্যাবের টিএফআই আমরা সেল ওটাই বলি, বলছিলাম যে আপনি কোনটা মোটামুটি শনাক্ত করতে পারছেন যে আপনি এখানে আমরা আছেন? গিয়েছিলাম আয়নাঘর পরিদর্শনে। তো হ্যাঁ। ক্যান্টনমেন্টের যে আয়নাঘরটা আছে ওইখানে আচ্ছা। নাহিদ ভাই আইডেন্টিফাই করেছে উনি কোন রুমে ছিল, আমি আইডেন্টিফাই করতে পেরেছি কচু ক্ষেতের হ্যাঁ। পাশে যেটা। তো ওইখানে একটা ভিআইপি সেলের মতো আছে, ওইখানে অনেকগুলো সেল একসাথে। আচ্ছা। তো ওইখানে একটা রুম আমার মনে হয়, মানে ওই রুমগুলা লাগতেছিল যে, কারণ ওইখানে দেয়ালগুলো যেভাবে করা খুব কমপ্লিট ফিনিশিং করা না। তো ওই জিনিসগুলো আমার মনে পড়তেছিল। কোনো টর্চার করেনি ওই সময়, নাকি শুধু রুমের মধ্যে নিয়ে রেখে দিছে? আমাকে 2-1বার লাথি দিছিল জাস্ট, এর বেশি টর্চার করেনি আর কি। ওই যে যখন রাজি হচ্ছিলাম না ভিডিও বার্তা দেওয়ার জন্য। এরপরে ডিবি আপনাদেরকে কোত্থেকে কিভাবে পিক করলো? তার আগে একটু বলি, আপনি তো 24 তারিখ নিশ্চয়ই ওখান থেকে বের হলেন। তো ওখান থেকে বের হয়ে কি আপনি শারীরিকভাবে কেমন ছিলেন বা মানসিকভাবে কেমন ছিলেন, নাকি আসলে আন্দোলন সম্পর্কে খোঁজ খবর নিতে পেরেছিলেন কিনা? আমি আসলে আমাকে আবার ওই নিকেতনের ওই জায়গাতেই তারা রেখে যায়, যেখান থেকে তুলেছে মোটামুটি। তো আমি বুঝে উঠতে পারতেছিলাম না যে কি হয়েছে এই 3-4 দিন। আমি কয়েকজনকে ফোন দেই, আমার ফ্রেন্ড মোয়াজ্জেমকে ফোন দেই, হাসিবকে আমি ফোন দেই, তারপরে রিফাত সহ আরো কয়েকজনকে আমি নাহিদ ভাইকে কল দিই। তো নাহিদ ভাই বললো যে উনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে আছে, এবং আমারও স্বাস্থ্য তেমন একটা ভালো লাগতেছিল। উনি আমাকে বললো যে গণস্বাস্থ্য নগর হাসপাতালে যেতে। তখন আমি আবার খবর পাই যে আমার আব্বু আম্মু ঢাকায় এসে আমাকে খুঁজতেছে। তো আমি প্রথমে চানখারপুল গিয়ে একটা রেস্টুরেন্টে বসে ওনাদের সাথে আগে দেখা করি, আব্বু আম্মুর সাথে। তো ওনারা বলেন যে ওনাদের সাথে বাড়িতে চলে যাওয়ার জন্য। কোনোভাবে আমি বুঝাইতে পারতেছিলাম যে এই মুহূর্তে আমি বাড়িতে যেতে পারবো না, যে কোনো যাই হয়ে যাক। তো ওনারা অনেক এখানে আম্মু অনেক কান্নাকাটি করলো, বাট তারপরে আমি ওনাদেরকে কোনো মতে বুঝিয়ে টুঝিয়ে এখান থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চলে গেলাম। তো গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডাক্তার দেখানো হলো, আমার ব্লাড টেস্ট করে তারা ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিল আর কি। তো আমি ভর্তি হলাম, কারণ 3 তলায় একটা ক্যাবিনে আমি ছিলাম, 6 তলায় একটা ক্যাবিনে নাহিদ ভাই ছিল। তো আমাদের সাথে আরও দেখভাল করার জন্য আরও অনেকে ছিল ওইখানে। নাসির ভাই আসছিল রাতে, বাকের আমার সাথে ছিল, আরও অনেকে আসতেছিল। তো ওই দিন ভর্তি হওয়ার রাত থেকে ওইখানে গোয়েন্দা সংস্থার লোকজন আবার ভিড় করা শুরু করে গেল। তো পরের দিন ওই সময়টা আমরা মোটামুটি ওই 2 দিন 25-26 তারিখ আমরা হাউস অ্যারেস্টের মতো অবস্থায় ছিলাম, এবং 26 তারিখ সকালে আমাদের থেকে ফোন কেড়ে নেয়। তারা দেখতেছিল যে আমরা ফোনে অনেক যোগাযোগ করতেছি। তারা ওই ইন্টারনেট তো বন্ধ ছিল, কিন্তু ওয়াইফাই তখন চালু হচ্ছিল। তো ওয়াইফাইটাও তারা তখন হসপিটালের বন্ধ করে দেয় এবং আমাদের থেকে ফোন কেড়ে নেয় এক ধরনের জোর জবরদস্তি করে। এর কিছুক্ষণ পরে তারা এসে এবার বলে যে আমাদের সাথে যেতে হবে। তো হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়তে রাজি হচ্ছিল না, সেখানে নার্স সহ যারা ক্যাবিনেট দায়িত্বে ছিল, তো তাদেরকে এক ধরনের হুমকি ধামকি দিয়ে হাসপাতালের পরিচালকদেরকে ফোন করে তারা অনেকটা প্রেশার দিয়ে রিলিজ নিয়ে আমাদেরকে তখন নিয়ে যায়। আমাদেরকে প্রথমে বলেছিল যে অন্য হসপিটালে ট্রান্সফার করতেছে, বাট আমরা তো বুঝতে পারছি যে এখানে গোয়েন্দা সংস্থার লোকজনেরা, বাট ওরা পরিচয় দেয় না যে ওরা ডিবি। তো গাড়িতে ওঠানোর পরে প্রথমত আমি নাহিদ ভাই এবং বাকের গাড়িতে ওঠানোর পরে বুঝতেছিলাম না কোন দিকে যাচ্ছে। পরে শাহবাগ পার হওয়ার পরে বুঝতে পারলাম যে এটা মিন্টো রোডের দিকে নিয়ে যাচ্ছে আর কি। তো মিন্টো রোডে
যাওয়ার ওরা পরে- ওই তখন আর আপনার চোখ বাঁধে নাই? না তখন তখন normally নিয়ে যাচ্ছে। চোখ খোলা ছিল। মিন্টো রোডে ঢোকার পরে বুঝলাম যে ডিবি অফিসে আমাদেরকে নিয়ে এসছে। তা একটা শঙ্কা ছিল গাড়িতে যখন প্রথম উঠছি যে এটা কোথায় নিয়ে গিয়ে মেরে টেরে ফেলে দেয় কিনা। হ্যাঁ, কারণ তো ডিবি অফিসে যাওয়ার পর বুঝলাম যে না, ডিবি অফিসে রাখছে, এবং পরে দেখলাম যে তারা এটা অ্যানাউন্সও করে দিয়েছে পাবলিকলি যে যে আপনারা আমাদেরকে তারা হেফাজতে হ্যাঁ, আছে। নিরাপত্তার কথা বলে ডিবি অফিসে নিয়ে গেছে। কি বলতো ডিবি অফিসে নিয়ে আপনাদেরকে? এবং আপনারা সবশেষ আমি যতদূর জানি আপনারা প্রায় 32 ঘন্টা সেখানে হাঙ্গার স্ট্রাইক করছিলেন। তো এইটা কার মাথা থেকে আসছিল, বা নাকি একসাথে এটা কিভাবে হলো? না আপনাদেরকে আলাদা আলাদা রুমে রাখতো নাকি সবাইকে একসাথে? ডিবি অফিসে আমরা প্রথমে 3 জন একসাথে যারা যাই, আমাদেরকে ওই 6 তলায় একটা হচ্ছে রমনা জোনের, প্রত্যেকটা ডিপার্টমেন্ট জোন আছে আলাদা, রমনা জোনের অফিসগুলো সেখানে। তো সেখানে আমাদের 3 জনকে আলাদা আলাদা 3টা রুমে রাখে। তো তারা তাদের ইন্টারোগেশনের স্বার্থে কখনো আলাদা আলাদা ইন্টারোগেশন করতো, কখনো আবার একসাথে 3 জনকে বসে ইন্টারোগেশন করতো। তো এক এক ভাবে আবার এক একজনকে এক এক কথা বলতো। যেমন আমাকে এসে বলতো যে আন্দোলন স্থগিত করার জন্য নাহিদ বাকে রাজি হয়ে গেছে, তুমি রাজি হচ্ছ না কেন? তাহলে তোমার দোষ সব। আচ্ছা। আবার ওনাদেরকে একই কথা বলতো। মানে এক অবস্থায় বললে তো আপনি ভেরিফাই করার উপায় নেই। হ্যাঁ। আবার কোনো দিন একসাথে নিত, একসাথে নিয়ে সামনে বসিয়েই কথা বলতো। তো ডিবি অফিসে আমি আর নাহিদ ভাই খুবই শারীরিকভাবে অসুস্থ ছিলাম আমাদের চিকিৎসা চলা অবস্থায়। তো ডিবি অফিস থেকেও আমাকে ওরা ওই যে রাজারবাগ পুলিশ লাইন্স হসপিটালে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা আমার ব্লাড টেস্ট করে, এবং করে ওইখান থেকে কিছু মেডিসিন নিয়ে তারা মানে ওইখানে তারা করছে, শারীরিক অবস্থা যাতে আরও খারাপ না হয় ওইটা করতেছিল। তো যখন ওই যে আন্দোলন স্থগিত ঘোষণা করার যে ভিডিওটা, তো আমরা তো প্রায় 3 দিন পরে আমরা মোটামুটি আমরা রাজি হলাম যে ওরা বলছিল যে আমরা প্রেস ব্রিফিং করে আন্দোলন স্থগিত ঘোষণা করব, এই শর্তে আমাদেরকে ছাড়বে। তা আমরা রাজি হলাম, ঠিক আছে প্রেস ব্রিফিং করব, কিন্তু আমাদের মাথায় ছিল যে প্রেস ব্রিফিংয়ে গিয়ে আমরা আমাদের মতো করে কথা বলবো আর কি, ওদের স্ক্রিপ্টে কথা বলবো না। আচ্ছা। কিন্তু ওরা একটা বললো যে একটা ভিডিও বার্তা নিয়ে এটা মানে যা আমরা বলবো প্রেস ব্রিফিংয়ে ওইটা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবে, দেখে আগে ভেরিফাই করে নিবে আর কি। তো আমরা বুঝতে পারি না যে এই ভিডিও বার্তাটা পাবলিকলি যাবে। আমাদেরকে বলেছিল আমরা প্রেস ব্রিফিং নিয়ে বলবো আর কি। তো ভিডিও বার্তাটা তারা ছেড়ে দিল। যখন আমরা এটা বুঝতে পারলাম যে ভিডিও বার্তা ছেড়ে দিচ্ছে, তখন আমরা অনেকটা ডেসপারেট হয়ে যাই ওইখান থেকে মুক্তি পাওয়ার জন্য। কারণ হচ্ছে বাইরে ভুল মেসেজ যাচ্ছিল আন্দোলন স্থগিতর ঘোষণা, যদিও আমাদের পরবর্তী সমন্বয়কদের বলা ছিল যে কোনো পরিস্থিতিতে আন্দোলন যেন চলমান থাকে। এইটা কে কাকে বলেছিল? না, এটা আমরা মানে যে আপনারা যদি আটক হন মোটামুটি 17-18 তারিখের দিকে, তখন আমাদের ফেসবুক পোস্টগুলো তো এটা বারবার বলা হচ্ছিল, এবং তখন রিফাত কাদের ওদেরকে আমরা বলে আসছিলাম, মাসুদ ওদেরকে বলে আসছিলাম যে যদি আমরা আটক হই তাহলে কিন্তু আন্দোলন চালিয়ে নিতে হবে, মানে তোমরা যে কোনো পরিস্থিতিতে আন্দোলন পরিচালনা করে যাবে, এটা থামানোর কোনো উপায় নেই। তো ওরা আন্দোলনটা ওই সময় চালিয়ে যাচ্ছিল, এবং ওরাও খুব রিস্কে ছিল। ডিবি অফিস থেকে বারবার আমরা শুনতেছিলাম যে টিম যাচ্ছে, যে রুমে আছে ওই রুম থেকেই ওরা টিম পাঠাচ্ছে মাসুদকে ধরার জন্য, কাদেরকে ধরার জন্য। তো টিম খালি হাতে ফিরতেছে। আমরা ভয় পাচ্ছিলাম সবাইকে উঠিয়ে যদি নিয়ে আসে আন্দোলন তো একদম নেতৃত্ব শূন্য হয়ে যাবে। তো তখন আমাদের মনে হচ্ছিল যে আমাদের বের হতে হবে, বের হয়ে, কারণ ভুল মেসেজ যাচ্ছে বাইরে এবং মানুষ হয়তো আমাদেরকেও গাদ্দার হিসেবে করতে পারে। তো তখন না হাসনাত ভাই এবং সার্জিস ভাইকে নিচ তলায় একটা জায়গায় রাখা হয়েছিল, আর ওই বিল্ডিংয়েরই 4 তলা কিংবা 5 তলায় নুসরাতকে রাখা হয়েছিল, আমাদেরকে 6 তলায়। তা আমরা 3 জন একসাথে হয়েছিলাম, আমরা 3 জন নিজেদের মধ্যে একটু সুযোগ পেয়েছিলাম কথা বলার, তখন বলে নিছে যে আমরা অনশনে যাব, এবং আমরা 3 জনই তখন অনশনে যাই। 32 ঘন্টা আপনারা কিছুই খাননি ওই সময়? হ্যাঁ, একদম শেষের দিকে আর কি। 32 ঘন্টা আমরা অনশনে যাই যে আমাদেরকে মুক্তি দিতে হবে, এবং আমরা কিছুই খাই নাই, এমনিতেই অসুস্থ ছিলাম, তারপর আবার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। তো তারা আবার ডাক্তার নিয়ে এসে সুগার লেভেল টেস্ট করে তারা দেখতেছিল যে, এবং তারা কনভিন্স করার চেষ্টা করতেছিল খাওয়ার জন্য, বারবার খাবার নিয়ে আসতেছিল, আবার তখন একটু স্মুথ ট্রিটমেন্ট দিচ্ছিল। তখন হচ্ছে 3 জনকে একসাথে আসার সুযোগ করে দিচ্ছিল। ওই অনশনরত অবস্থায় 3 জনকে একসাথে রাতে থাকারও সুযোগ করে দিয়েছিল। এর আগে তো একা একা রাখতো, মানে একটু কমফোর্ট দেওয়ার চেষ্টা করতেছিল, বাট আমরা কোনোভাবে রাজি হচ্ছিলাম না আর কি। তখন তারা 2টা অপশন চিন্তা করে, আমাদেরকে 2টা অপশন দেয়, যে হয় আমাদেরকে হসপিটালে পাঠিয়ে হাউস অ্যারেস্টে রাখবে, মানে অনশনরত অবস্থায় যেহেতু আছি, কারণ তারা দায় নিতে চাচ্ছিল না যদি কারো শারীরিক অবস্থা খারাপ হয়, এটা দায় নিতে চাচ্ছিল না। তো এটা একটা শঙ্কা ছিল আমাদের মধ্যে যে এটা করতে পারে।
কিন্তু পরে দেখলাম যে ফ্যামিলির পরিবারের সদস্যদেরকে ডেকে নিয়ে এসে আমাদেরকে, বুঝাই দিছে। হ্যাঁ, এবং ডাক্তারকে দিয়ে ওখানে টেস্ট রিপোর্ট দিয়ে যে ওর শারীরিক অবস্থা ভালো আছে, এই ভালো অবস্থায় কোনো দায় নিতে চায়নি হ্যাঁ, আসলে পরিবারের ডিবি পুলিশ। সদস্যদের থেকেও লিখিত হ্যাঁ। নিয়েছে যে তৎকালীন ডিবির একজন আলোচিত কর্মকর্তা ছিল হারুন, তার রুমে বা তার সাথে আপনাদের কতদিন বা ইন্টারোগেশন বলি বা বলি কতদিন আমাদেরকে প্রায় প্রতিদিনই তার এখানে নিয়ে যেত, মানে এটা এক ধরনের রিপোর্টিং এর মতো আর কি। আমরা যেখানে ছিলাম ওইখান থেকে একসাথে নিয়ে যেত। তো সে এক ধরনের ইন্টারোগেশনের দায়িত্বে যে অফিসাররা ছিল তাদের থেকে আপডেট জানতে চাইতো যে ওরা রাজি হয়েছে কিনা। তারপরে না বলার পরে বলতো তোমরা ভালোই ভালো রাজি হয়ে যাও। তারপর সে বলছিল যে আমি কিন্তু নেতা বানাই না, আমি নেতা ছোট করি। হ্যাঁ, তারপরে সে নুরুল হক নূরের সাথে তখন দেখা করায়। নুরুল হক নূরকে তার রুমে বসে খাবার দিয়েছিল, তিনি খাচ্ছিলেন, ওই মুহূর্তে আমাদেরকে নিয়ে যায় দেখা করে। এবং পরে পাশের রুমে তার যেটা বিখ্যাত ভাতের হোটেল, ওইখানে নিয়ে গিয়ে খাবার নিয়ে আসে। কেন দেখা করায় হারুন সাহেব নুরুলের সাথে, নুরুল হক নূরের সাথে দেখা করায় যে এই যে দেখো তোমাদের বড় ভাইদের কি অবস্থা, এটাই আর কি। আচ্ছা। তো পরে আমাদেরকে ওই নুরুল হক নূরের সাথে তখন ডিবির অফিসের মধ্যে কোনো ইয়ে হয় নাই? না, ওনারা অন্য বিল্ডিং এ ছিল। আচ্ছা। হ্যাঁ, তো ওই হারুনের অফিসেই একবার দেখা হয়েছিল আর কি। তা আমরা জানতেছিলাম যে এবি পার্টির মঞ্জু ভাই সহ আর অনেককে নিয়ে আসছে তারা, এবং আরিফ সোহেলকেও নিয়ে আসছিল। তো ওইখানে পরে আমাদেরকে ওই তার যেই বিখ্যাত ভাতের হোটেল সেখানে নিয়ে যায়, তার পাশেই একটা কনফারেন্স রুমের মতো আছে। খেতে বলছিল আপনাদের না, এই জন্য পরে? হ্যাঁ, সে খাবার নিয়ে এসেছিল এবং খেতে বলছে। তো প্রথমে আমরা খাচ্ছিলাম না, পরে বলতেছে যে কি তোমরা আমার সাথে খাওয়া না, মানে এক ধরনের প্রেশার করা আর কি, এবং কি আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আচ্ছা। তো পরে তো আপনারা ডিবি অফিস থেকে 1 আগস্ট বের হলেন সকালবেলায়। আমিও সেই খবর সংগ্রহ করেছিলাম, ওই সময় আমিও মাঠে ছিলাম খবর সংগ্রহের জন্য আর কি মূলত। তো তারপরে আপনি বের হয়ে তো পরিবারের সাথে বের হলেন। তো যে পরিবার আপনাকে সপ্তাহ 2 আগেও বাড়িতে ফিরে নেওয়ার জন্য খুব চাপ দিচ্ছিল, বা সপ্তাহখানেক আগে তখনও নিশ্চয়ই চাপ দিয়েছে। তো এরপরে বের হয়ে আপনি কার সাথে যোগাযোগ করলেন বা কোথায় গেলেন আপনি? আমাকে আমার বড় মামার ইয়াতে দেয়া হয় আর কি, মানে আমার বড় মামার থেকে স্বাক্ষর নিয়ে তার জিম্মায় ছাড়া হয়। জি। তো বাসা থেকে বলছিল আমাকে যাতে কোনোভাবেই না ছাড়ে, আমাকে বরং আমার বাসায় যাত্রাবাড়িতে এক ধরনের বন্দি করার মতো অবস্থা। সেখানে হয়তো 8-9 ঘন্টা ছিলাম। আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম কলে আব্বু আম্মুকে যে আমার যাওয়া দরকার, যাওয়াটা গুরুত্বপূর্ণ। তো পরে একরকম জোরাজোরি করেই আমি সেখান থেকে বের হয়ে যাই। বের হয়ে মানিকনগরে আবার আমার পরিচিত আমার এলাকার এক বড় ভাইয়ের বাসায় মেসে গিয়ে আমি উঠে ওইখান থেকে আন্দোলন পরিচালনা করছিলাম। তো ডিবি থেকে বের হয়ে আপনি আসলে আন্দোলনকারী হোক বা ছাত্র সংগঠন হোক, কার সাথে প্রথম কথা হয়? সেটা আপনার সমন্বয়ক হতে পারে বা আপনার ছাত্র সংগঠনের নেতা। ডিবি থেকে বের হয়ে আমি বোঝার চেষ্টা করছিলাম যে আমাদের অন্যান্য যারা নেতৃবৃন্দ যারা আন্দোলনটা পরিচালনা করছিল আমরা ডিবিতে থাকা অবস্থায় ওদের সাথে যোগাযোগ করি, কাদের, মাসুদ, রিফাত, মাহিন, ওদের সাথে। এবং আমরা বোঝার চেষ্টা করছিলাম যে এখন আন্দোলনের কি পরিস্থিতি এবং বাইরে থেকে, কারণ এতদিন আমরা আসলে ইনফরমেশন পাচ্ছিলাম না, আমরা ব্ল্যাঙ্ক ছিলাম একরকম। তো বোঝার চেষ্টা করছিলাম যে পরিস্থিতিটা কি, সামনে কিভাবে কর্মপন্থা কিভাবে ঠিক করব। তো ওদের সাথেই যোগাযোগ হয়, ওদের সাথেই কথাবার্তা বলতেছিলাম যে, এবং ওরা এই 6 দিন কি হয়েছে সব কিছু বোঝার চেষ্টা করতেছিলাম আর কি, এবং সরকারের বর্তমান কি পজিশন এবং আন্দোলন কোন পর্যায়ে আছে। তো এটা অবজার্ভ করার চেষ্টা করতেছিলাম। 1 তারিখ তো আমরা বের হলাম, 2 তারিখ আমরা অবজার্ভ করলাম, 2 তারিখ দেখলাম যে দ্রোহযাত্রা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি হলো। তো মোটামুটি তখন আমাদের মনে হচ্ছিল যে সেন্টিমেন্টটা একটা ম্যাচিওর পর্যায়ে আছে 1 দফা ঘোষণা করার জন্য। জি। তো অনেকেরই চাপ ছিল যে 2 তারিখই ভিডিও বার্তা দিয়ে 1 দফা ঘোষণা করা, কিন্তু আমরা সেটাতে রাজি হইনি। আমাদের একটা ইয়ে ছিল যে আমরা যদি ভিডিও বার্তা দিয়ে মানুষের সামনে অ্যাপিয়ার না করে 1 দফা ঘোষণা করে, এটা হয়তো অনেকে এটা আমাদেরকে ভীতু হিসেবে নিতে পারে। তো ওই জায়গা থেকে আমাদের ইয়া ছিল যে আমরা মানুষের সামনে, মানুষের মধ্য থেকে 1 দফাটা ঘোষণা করব। তো ওই জন্য ওই দিন সিদ্ধান্ত আমরা নেই যে আমরা শহীদ মিনারে যতই রিস্ক থাকুক এক জায়গায় জড়ো হওয়ার, ঘোষণা দিয়ে জড়ো হওয়াটা তো সহজ ছিল না, রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যেতে পারতো, পুরো প্রোগ্রামই ভণ্ডুল করতে পারতো। তারপরে আমরা সিদ্ধান্ত নেই যে যতই রিস্ক থাকুক আমরা শহীদ মিনারেই ঘোষণা দিব, এবং সবাই শহীদ মিনারে আসার জন্য সময় নির্ধারণ করি। তো পরে 3 তারিখ আমরা শহীদ মিনারে এসে 1 দফা এবং অসহযোগ আন্দোলনের ডাক দিই। এই যে 1 দফার ঘোষণাটা আসলো, এইটা নিয়ে না অনেক মানুষের আগ্রহ, এবং আপনারা সমন্বয়করা তখন মিটিং করেছিলেন, আপনার বিভিন্ন সমন্বয়ক পত্রিকায় হোক বা আমার এই শোতে এসেও তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বা ওই সময়কার গল্পগুলো বলেছেন। আসলে আমরা যতদূর জেনেছি যে আপনাদের বেশ কয়েকটা বা 1 তারিখ, 1 আগস্ট, 2 আগস্ট আপনারা যখনই বের হয়েছেন,
বা 3 আগস্ট সকালেও আপনাদের অনলাইন মিটিং হয়েছে সমন্বয়কদের, ওই মিটিংগুলোতে আসলে কার প্রস্তাব কী ছিল এবং সবশেষ আপনাদের এই সিদ্ধান্তে উপনীত হইতে কীরকম সময় লাগলো আসলে, বা কোন কোন বিষয়ে কোন কোন লক্ষণ আপনারা আসলে পেলেন যে না এইটাই আসলে মোমেন্ট? না, আমরা দেখছিলাম যে মানুষ এখন আর ওই কোটা সংস্কার তো অনেক আগে চলে গেছে, মানুষ এখন আর 9 দফার মধ্যেও নাই। মানুষ এখন হচ্ছে এই সরকারের পতন চাচ্ছে যে কোনো মূল্যে, কারণ ওই পর্যন্ত অলরেডি 600-700 মানুষকে কিন্তু হত্যা করা মানে হয়ে গেছে। এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে ইনফরমেশনগুলো সামনে না আসলেও 26 তারিখ থেকে কিন্তু ইনফরমেশনগুলো সামনে আসা শুরু করে, ভিডিও ফুটেজ সবকিছু। তো মানুষ এই যে হরর একটা সিচুয়েশন এটা কিন্তু দেখা শুরু করে, এবং তখনই একটা কনসেনসাস মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে যে এখন চূড়ান্ত ডাকের সময়। এবং তখন আমরা তো অনেক জায়গা থেকে ইনফরমেশন পেতাম, অনেক সাংবাদিক, তারপরে কূটনৈতিক, তারপরে হচ্ছে প্রশাসনের অনেকেও তখন আমাদেরকে সহযোগিতা করা শুরু। তো সবার থেকে ইনফরমেশন পাচ্ছিলাম যে সরকারের মধ্যে কনফিডেন্সটা নাই, এবং তাদের অর্ডারও সরকারের সকল সংস্থা বা সকল বডি আসলে শুনতেছে না, এবং তাদের ওই কন্ট্রোলটা এখন আর ইয়ার উপরে, প্রশাসনের উপরেও নাই। এবং আমরা বাইরে দেখতেছিলাম যে আমরা ছাত্র সংগঠনগুলোর সাথেও কথা বলতেছিলাম, তারাও বলতেছিল যে মানে মোটামুটি রাইট টাইম হয়ে গেছে। এবং মোটামুটি সাংবাদিক দিক থেকে এবং কূটনৈতিক যাদের সাথে আমাদের পরিচয় ছিল সবাই বলতেছিল যে মোটামুটি একটা রাইট টাইম। তো সব দিকের একটা ইন্ডিকেশন পেয়ে আমরা তখন আসলে ডিসিশনটা নেই। এবং আমরা প্রথম আপনাদের মিটিংটা সমন্বয়কদের বা আপনাদের অনলাইন মিটিং আপনারা ডিবি থেকে বের হওয়ার পর প্রথম মিটিং কবে হয়? আমাদের আসলে কবে হয় বলতে, আমাদের অনলাইনে মিটিংগুলো ওই ঘন্টা 2-3 ঘন্টা পর পরই হতো। মানে সেটা 4 জন হোক 5 জন হোক 5 জন হোক, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কল দিয়ে আমরা কথা বলতাম, এবং আমরা বোঝার চেষ্টা করতাম যে একটা আপডেট আসলো এটা নিয়ে ডিসকাস করতাম। যে এই মিটিংগুলোর মধ্য দিয়েই আসলে এক দফার ইয়াটা মানে আমরা অ্যাগ্রিড হই, এবং অ্যাগ্রিড আমরা 2 তারিখ রাতেই ছিলাম যে এক দফা ঘোষণা করা হবে। তো মডেলটা কি হবে, অনেকে বলছিল যে অনলাইনে ঘোষণা করার জন্য, এবং একটা কোয়ার্টার থেকে চাপও আসে অনলাইনে ঘোষণা করার জন্য। তো আমাদের মনে হচ্ছিল যে এখানে কোনো এরা ডিজিএফের সাথে সম্পৃক্ত, এবং এদের মধ্যে কেউ কেউ ফ্যাসিবাদ বিরোধীও বটে। তো আমাদের মনে হচ্ছিল এখানে কোনো ষড়যন্ত্রের ইয়া থাকতে পারে, যে কেন মানে অনলাইনে 2 তারিখ রাতেই কেন এক দফা ঘোষণার জন্য এত চাপ আসতেছে। হয়তো কেউ ক্ষমতা দখলের জন্য এটাকে ইউজ করতে পারে, বা এটার অন্য কোনো কনসিকুয়েন্স থাকতে পারে। তা আমাদের ইয়া ছিল যে না, তোমাদের কথা তো আমরা ঘোষণা করবো না, এটা আমাদের বোঝাপড়া, আমাদের টাইমিংয়ে আমরা ইয়া করবো। তো ওই জায়গা থেকে, এবং আমাদের একটা ইয়ে ছিল যে আমরা মানুষের মধ্য থেকে ঘোষণা করব, কারণ আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি শেখ হাসিনার পতনের জন্য, রাজপথে এসে জীবন দেওয়ার জন্য। আমরা যদি নিজেরাই না যাই, কারণ এর আগে তো দীর্ঘদিন প্রায় 8-10 দিন আমরা ডিবি, হসপিটাল, এর আগে গুম, প্রায় 12 দিনের মতো আমরা মানুষের মধ্যে থেকে কিন্তু বিচ্ছিন্ন ছিলাম। আমাদের ওই মানুষের মধ্যে আবার যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই। তো ওই জায়গা থেকে আমাদের ডিসিশনটা হয় যে 3 তারিখ আমরা একসাথে হব। ওই দিন কিন্তু অনেকেই গুরুত্বপূর্ণ সমন্বয়কদের অনেকে ওইখানে পৌঁছাইতেও পারেন নাই, রিস্কের কারণে ওই যেখানে আশ্রয় ছিলেন ওইখান থেকে বের হতে পারেন নাই। তারপরে ওই দিনগুলোতে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ প্রত্যেকটা গলিতে পাহারা বসিয়েছিল। তো তারপরেও মোটামুটি সিংহভাগ সেখানে আমরা উপস্থিত থেকে কোনো সমন্বয়কদের কি কেউ কি আসলে অসম্মতি জানিয়েছিল যে না আমাদের আন্দোলন তো আসলে সরকার বিরোধী না, এক দফার জন্য তো আমরা আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনে নামিনি, এরকম কোনো কারণ না? ওই সময় এক দফা ঘোষণার ডিসকাশন যখন হয় তখন এই আলাপে যাওয়ার কোনো বাস্তবতা বা এই আলাপটা কখন হয়? এই আলাপে সাহসও কারো ছিল না। আচ্ছা, এই আলাপটা আসলে ছিল যখন আন্দোলনটা কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে 9 দফা বা হচ্ছে আস্তে আস্তে সরকার বিরোধী একটা সেন্টিমেন্টের রূপান্তর শুরু হয় 14-15 জুলাইয়ের দিকে, যখন ক্যাম্পাসে হামলা হলো। তারপরের দিন আবু সাঈদদেরকে হত্যা করা হলো, আমরা শহীদ মিনারে শোডাউন দিলাম, এবং ছাত্রলীগ হল ছেড়ে পালালো। ঠিক ওই টাইমটাতেই আমাদের আন্দোলনকারীদের মধ্যে এটা প্রকৃতিগত কারণে অনেকেই তো জাস্ট লাইব্রেরিতে পড়াশোনা করতেছিল, কোটা সংস্কারের জন্য সে এসছে, বাইরের দুনিয়া সম্পর্কে অনেকেই রিটেন টিকে আছে, ভাইবা দিবে, বা অনেকেই প্রিলি টিকে আছে। আমাদের জন্য ইয়াটা অন্যরকম ছিল, কারণ আমরা তো এই সরকার বিরোধী আন্দোলনই করতেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনই 4-5 বছর ধরে। তো আমাদের জন্য খুবই ক্লিয়ার ছিল এটা, বাট তাদের জন্য এতটা স্বচ্ছ ছিল না বিষয়টা। তো এবং মেয়েদের মধ্যে অনেকে এটা নিয়ে, যেমন হামলা নিয়ে অনেকে আমাদেরকে ব্লেম দেয় যে আমরা একটু অ্যাগ্রেসিভনেস দেখেছি, ছাত্রলীগের জন্য হামলা করছে, বাট ছাত্রলীগ হামলা করতোই ইদার ওয়ে। তো এই একটা চাপ ওই সময়টাতে ছিল যে কোটা সংস্কারের কথা বলে আমরা কেন সরকার বিরোধী
অ্যাক্টিভিটির দিকে যাচ্ছি। এটা সমন্বয়কদের মধ্য থেকেই কয়েকজনের ইয়া থেকে চাপ ছিল এবং কয়েকজন বলছে যে আমরা অংশগ্রহণও করব না প্রোগ্রামে। তো এই চ্যালেঞ্জগুলো আবার ভিতরের থেকেও, সেটা না বলি, আমরা এই চ্যালেঞ্জগুলো ভিতর থেকে আমরা ফেস করতেছিলাম এবং তাদেরকে আমরা কনভিন্স করার চেষ্টা করতেছিলাম যে এই পরিস্থিতিতে আমরা চুজ করে নেই। গভর্নমেন্ট আমাদের উপর হামলা করছে, আমরা তো 14 তারিখ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করছি, গভর্নমেন্ট আমাদের উপর হামলা করে আমাদেরকে ডেটারোয়েট করতেছে। অ্যান্ড আমাদের অ্যাপ্রোচ ছিল গভর্নমেন্ট হামলা করবো আমরা দমে যাবো, এটা কখনো আমাদের ইয়া ছিল না। আমাদের স্লোগানে ছিল বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াই জিততে হবে। তো ওই জায়গাটা আমরা তাদেরকেও বোঝানোর চেষ্টা করি, কনভিন্স করার চেষ্টা করি। বাট এই এই যে হত্যাকাণ্ড ঘটতেছে এটার জন্য অনেকে আমাদেরকেই দোষ দিচ্ছিল, আমরা আন্দোলন চলমান রাখতেছি এই জন্যই হত্যাকাণ্ড করতেছে। বাট যে গুলি করতেছে তাকে যদি দোষ না দিয়ে আপনি আমাকে দোষ দেন, এটা তো হয় না। এবং গোয়েন্দা সংস্থাও কিন্তু একই ভাষায় কথা বলতেছিল যে আপনি কালকে আন্দোলন স্থগিত করে দেন, কালকে আর কেউ মারা যাবে না। আপনাকে একটা আমি রেফারেন্স দিই, আপনাদের একজন সমন্বয়ক আব্দুল কাদের, তিনি একটি পত্রিকায় গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে 2 তারিখ আপনাদের যে বা হচ্ছে ওই সময় আগস্টের আপনারা যখন বের হলেন তখন যে আপনাদের অনলাইন মিটিং হচ্ছিল, ওই সময় মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস তারা একটু অসম্মতি জানিয়েছিল যে না, আমাদের এই দিকে যাওয়ার দরকার নেই, অর্থাৎ সরকার পতনের দিকে আমাদের আসলে যাওয়ার দরকার নেই, আমরা অন্যভাবেও আন্দোলনটা সামনে এগোতে পারি। এইটা আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? না 2 তারিখ আমার মনে পড়ে না, 2 তারিখ না, মানে আগস্টের এই শুরুতে যে এবং আগস্টের শুরুতে আমরা তো 1 তারিখ মুক্তি পেলাম, 1 তারিখ 2 তারিখ 31 জুলাই অথবা 1 তারিখ আমরা মুক্তি পেলাম, 31 জুলাই রাতে সম্ভবত। কিন্তু ডিবি থেকে বের হওয়ার পরে এই বিষয়ে কেউ আর মানে পেছন ফিরে তাকানোর মতো কোনো স্টেটমেন্ট দিয়েছে বলে আমার মনে পড়ে না। বাট এর পূর্বে 18, 19, 20 তারিখ ওই সময়টাতে এই ডিসকাশনগুলো, আমি যেটা বললাম এই যে টাইমলাইনটা হচ্ছে 14 তারিখ থেকে যেদিন হামলা শুরু হলো সেদিন থেকে 18, 19 তারিখ পর্যন্ত, যে এটা কি কোটায় থাকবে নাকি সরকার বিরোধিতা যাবে এই ডিসকাশন। বাট ডিবি থেকে বের হওয়ার পরে কেউ আমার মনে পড়ে না যে কেউ এক দফার বা সরকার বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে, কারণ তখন ওইটা করার মতো পরিস্থিতি ছিল না, তখন শত শত মানুষ অলরেডি। এরপর তো আসলে 3 আগস্টে আপনাদের এক দফা ঘোষণা একেবারে আনুষ্ঠানিকভাবে হয়ে গেল শহীদ মিনারে, লক্ষ লক্ষ মানুষের ভিড়, আপামর সাধারণ জনতা শহীদ মিনারে সেদিন এসেছিল। আমি নিজেও সেদিন আমার ভাগ্য হয়েছিল সেদিন ওইটা সংবাদ সংগ্রহ করার। তো এর পরের দিন 4 আগস্টে আপনি কোথায় ছিলেন? 4 আগস্টে আসলে আমি এই জন্যই জিজ্ঞেস করছি, ওই দিন তো আসলে অল আউট একটা গেম ছিল তৎকালীন সরকারের জন্য, কোনো বাহিনী রাস্তায় ছিল না, তাদের নেতাকর্মীদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয় বিভিন্ন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে। আপনি সেদিন আসলে কোথায় ছিলেন? 3 আগস্ট এক দফা ঘোষণার পরে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, মিছিলটা নিয়ে আমরা শাহবাগের দিকে যাই এবং শাহবাগে গিয়ে আমি একটা ঘোষণা দিয়ে মিছিলটা ওইখানে সমাবেশের মতো ছিল, এটা শেষ করে সেখান থেকে আমি আবার ওই মানিকনগরের একটা জায়গা আছে সেখানে, সেই মেসে আবার ফিরে যাই। এবং ওই দিন রাতেই সম্ভবত ওই মেসটাও আমরা পরিবর্তন করে ফেলি, ওইখানে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক বড় ভাইয়ের বাসা ওই মানিকনগরে আছে, মুহিত ভাই, উনি সমাজবিজ্ঞানের ছাত্র, তো ওনার বাসায় আবার চলে যাই। তো সেখানেই পরবর্তী দিনগুলোর কর্মসূচি কি হবে এটা নিয়ে আমরা, এবং 3 তারিখ রাতে আমাদের কাছে ইনফরমেশন আসে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সশস্ত্র বাহিনী সরকারকে সেভাবে সহযোগিতা বা সরকারের অর্ডার সেভাবে কমপ্লাই করছে না। এবং আমাদের কাছে এই মেসেজটা আছে যে এখন সরকার তার নিজস্ব গুন্ডা বাহিনীর উপর নির্ভর করবে। তো 4-5 তারিখ হয়তো আমাদের রাজপথে ছাত্রলীগ আওয়ামী লীগকে মোকাবিলা করতে হতে পারে, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ, প্রশাসন ওইভাবে হয়তো করবে না। তো এই ইনফরমেশনটা আমরা 4 তারিখ বিকাল পর্যন্ত আমরা দেখলাম যে মিলে গেছে, যে বিকাল পর্যন্ত মোটামুটি ছাত্রলীগ গলিতে গলিতে পাহারা বসিয়েছে ইয়াতে, কিন্তু বিকাল থেকে আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করা শুরু করলো। ওই দিন কিন্তু যে কিলিং 100-র উপরে, এটা কিন্তু বিকালের পরে হয়েছে, দুপুর পর্যন্ত কোনো কিলিং হয়নি। এবং ওই যে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশের মিছিল, তো বিকাল থেকে, তো এই ইনফরমেশনটা আমরা ভেবেছিলাম যে হয়তো করবে না, বাট আলটিমেটলি করলো। এবং তো ওইটাও আমাদের ডিসিশনকে মানে লং মার্চের ডিসিশনকে আরও ডেটারোয়েট করেছে যে, এবং 4 তারিখ ওই ছাত্রলীগের পাহাড়ের কারণে আমি যেখানে আশ্রয় ছিলাম ওইখান থেকে বের হতে পারিনি, কারণ ওই বাসার সামনে ওইখানে একটা মানিকনগর ব্রিজ আছে, ওই ব্রিজেই হচ্ছে ছাত্রলীগের আড্ডা দেওয়ার জায়গা ছিল। তো ওরও এখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় 40-50 জন অবস্থানে ছিল, আমরা বেরই হইতে পারি। আমরা অনেক চেষ্টা করছি এখান থেকে কোনোভাবে বের হওয়া, শাহবাগে যাওয়া, আমাদের কথা ছিল শাহবাগে যাওয়ার, কিন্তু নাহিদ ভাই শাহবাগে গিয়েছিল, আমি আর বাকিরা আমরা যেতে পারিনি। তো কথা ছিল আমরা যদি যাইতে না পারি তাহলে আমরা কর্মসূচি ঘোষণা করবো আর কি। কর্মসূচি আমাদের অ্যাগ্রিড কর্মসূচি ছিল 5 তারিখ সমাবেশ হবে আর 6 তারিখ লং মার্চ হবে। তো
ওইটা আগে আগেই ঘোষণা করার ইয়ে ছিল, দুইটাই একসাথে, কারণ হচ্ছে ওই ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে এরকম একটা সংখ্যাও ছিল। তো এই জন্য আমি একটা ভিডিও বার্তা দিয়ে 5 তারিখ সমাবেশ আর 6 তারিখ লং মার্চ ঘোষণা করলাম। ওই সময় কিন্তু খুব দ্রুত পরিস্থিতি পরিবর্তন হচ্ছে একদম, এবং তখন আবার আমাদের কাছে ইনফরমেশন আসা শুরু করে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অনেকেই ঢাকার বাইরে থেকে ঢাকায় ওরা ট্রাকে করে লোকজন নিয়ে আসতেছে, নারায়ণগঞ্জ থেকে, গাজীপুর থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে আসতেছে। তারপর আবার ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার একটা শঙ্কা আছে। আবার অনেকে বলতেছিল যে 6 তারিখ পর্যন্ত এটা বেশি সময় দেওয়া হয়ে যেতে পারে। তো এই ফিডব্যাকগুলো আসতেছিল। তো আমাকে মাসুদও বলে, কাদেরও বলে যে ভাই এটা এই সিদ্ধান্তটা আবার পুনর্বিবেচনা করা যায় কিনা। তো তখন আমি তো ওই বাসা থেকে বেরোতে পারিনি, বাট নাহিদ ইসলাম ছিলেন শাহবাগে। তো ওনার আবার ফোন বন্ধ ছিল, তো নিরাপত্তার স্বার্থে ট্রেস যাতে না করা যায় ফোন, ওনার ওই দিন রাতে 9টা-10টার দিকে ওনাকে আমরা কানেক্ট করতে পেরেছিলাম। তা আমি আবার ওনার সাথেও যোগাযোগ করতে পারতেছি না। এককভাবে আবার সিদ্ধান্ত পরিবর্তন, এত বড় সিদ্ধান্ত লং মার্চ একদিন এগিয়ে আনা, এটাও আবার একটু, কারণ এই সিদ্ধান্ত ফেল করলে আবার আমার উপরে দায় আসতে পারে। সবকিছু মিলিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, আমাদেরকে যারা ইনফরমেশন দিচ্ছিল সবার সাথে কথা বলা, বোঝার চেষ্টা করতেছিলাম যে এটা রাইট ডিসিশন হবে কিনা। তারপরে একটা গ্রুপ কল করলাম, ওইখানে ওরা 5-6 জন ছিল, মাহিন, কাদের, রিফাত, মাসুদ, বাকির আমার সাথেই ছিল। তো মোটামুটি ওদের সাথে কথা বলে আমি ডিসিশন নিলাম যে লং মার্চ একদিন আগে আসতে হবে, আগে নিয়ে আসবো। এবং তখনই একটা ভিডিও বার্তা দিয়ে আগের ঘোষণা 2-2.5 ঘন্টার মধ্যে বিকাল 4টা কি 5টা হবে, লং মার্চটা একদিন এগিয়ে নিয়ে আসলাম। এরপরে তো আসলে 5 আগস্ট হলো। ওই দিন সকাল থেকে কি করলেন, কোথায় ছিলেন? 5 আগস্ট ওই মোহিত ভাইয়ের বাসা থেকে ওই সকালে যখন বের হবো, তো মোহিত ভাইয়ের বাবা একটা সিরিঞ্জ নিয়ে আসলেন এবং ওনারা কোনো একটা ফার্মেসি থেকে ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে এসে আমাদেরকে ব্যান্ডেজ করে দিলেন, যাতে করে রাস্তায় বুঝতে না পারে, চিন্তা না করে। রাস্তায় কেউ ধরলে, কারণ ওই গলির মাথায়ও ছাত্রলীগ পাহারা চেকপোস্টের মতো বসে রাখছে। তো রাস্তায় যাতে কেউ চিনতে না পারে এবং যাতে বলতে পারে যে হসপিটালে যাচ্ছি বা এরকম কিছু। তো ওই সিএনজি দিয়ে আমরা বিভিন্ন, কারণ ওই রোডগুলো তো ব্লক ছিল, বিভিন্ন জায়গায় পুলিশ মোড়ে মোড়ে, তো অনেকভাবে চিপা দিয়ে আমরা ওই পুরান ঢাকার মধ্যে ঢুকলাম। এবং পুরান ঢাকায় ঢুকে আমরা হচ্ছে চানখারপুল দিয়ে ক্যাম্পাসে ঢুকবো, শাহবাগে যাব, এটা হচ্ছে উদ্দেশ্য। তখন 10টা বাজবে। তো 10টার দিকে চানখারপুলের ওইখানে মোড়ে গিয়ে দেখলাম যে গুলি হচ্ছে, পুলিশ রোডের ভিতরে ঢুকে গুলি করছে এবং ওই চানখারপুল মোড়টা যে জায়গাটা, ওই জায়গাটাকে তারা তাদের ক্যাম্পের মতো ইয়ে করছে। একদিকে ওই আনন্দবাজারের দিক থেকে যারা আসতেছে তাদেরকেও গুলি করতেছে, আর এদিক থেকে আমরা যারা যাচ্ছি তাদেরকেও গুলি করতেছে। পরে চেষ্টা করলাম বক্সিবাজার দিয়ে যাওয়া যায় কিনা, ওই দিক দিয়েও গুলি হচ্ছে, খবর পেলাম। তো চানখারপুলে আমরা দাঁড়ালাম, আমরা একটু মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করি, পুলিশ গুলি করে, একজন পড়ে যায়, আবার আমরা পিছিয়ে গিয়ে কাভার নিচ্ছি আর কি। তো ওইখানে আমার সামনে প্রায় 5 জনের মতো একদম স্পট ডেড হয়ে যায় এবং অনেকেই সেখান থেকে ধরে নিয়ে ঢাকা মেডিকেলে পৌঁছানোর, তারপর হচ্ছে ওই যে মিডফোর্ডে পৌঁছানোর চেষ্টা করছে অনেকে। তো গলিতে মানুষ দাঁড়িয়েছিল কিন্তু ঢুকতে পারতেছে না গুলির কারণে। তো একটা সময় আমরা খবর পাই যে যাত্রাবাড়ি থেকে একটা বড় মিছিল আসতেছে, যেটা আনন্দবাজার দিয়ে আসবে। তখন একটু আশার সঞ্চার হয় যে ওই মিছিলটা হয়তো পৌঁছালে তারা পুলিশ পেছাতে, কারণ ওই মিছিলটা অনেক বড় ছিল। হ্যাঁ। তো ওই মিছিলটা যখন আসে তখন আমরা একটু কোঅর্ডিনেট করে একসাথে ঢোকার চেষ্টা করি এবং আমরা দেখি যে আসলেই পুলিশ তখন পরিস্থিতি তারা সামাল দেওয়ার মতো ছিল না, অনেক মানুষ চলে আসতেছে চতুর্দিক থেকে। তখন তারা গাড়িতে উঠে ওইখান থেকে পালিয়ে যায়। আমার ফোন কি তখন অন ছিল? তো আপনার ফোন? আমার ফোন অন ছিল, ওই সময়ও আমি কোঅর্ডিনেশন করতেছি এবং ওই সময়ও আমার কাছে ইনফরমেশন আসলো মাঝখানে যে 11টার দিকে যে সামরিক শাসন জারি হতে পারে, পলিটিক্যাল পার্টিগুলোকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছে। তো হাসিনার এখনও পতন হয়নি, পলিটিক্যাল পার্টিগুলোর ক্যান্টনমেন্টে কী কাজ, এবং সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তো সেনাপ্রধান তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন না, জাতির উদ্দেশ্যে মানে এটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী উনি পারবেন না, কারণ ওনার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট হচ্ছে 12 নম্বর, এর আগে 11টা জায়গাকে অতিক্রম করে। এটার মিনিং একটাই, মার্শাল ল জারি হওয়ার একটা সম্ভাবনা। তো তখন আমি আবার ওইখান থেকে একটা লাইভ করি যে আমরা কোনো ধরনের সামরিক শাসন মেনে নিব না, অবশ্যই দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকা লাগবে এবং ক্যান্টনমেন্ট থেকে কোনো ঘোষণা আসলে আপনারা সেটাতে সাড়া দেবেন না, আমাদের আন্দোলনের পক্ষ থেকেই যা ঘোষণা করার ঘোষণা হবে। তো তখন একজন পরিচিত কূটনীতিক আমাকে জানান যে পলিটিক্যাল পার্টি নেতাদেরকে 11টায় ডাকা হইলো, তারা আসলে পৌঁছাতে পারেন নাই আন্দোলনের কারণে, গোলাগুলির কারণে, এবং ওই সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণের টাইম বারবার পিছাচ্ছে, 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা এভাবে পিছাচ্ছিল, যদিও পরে ওইটা সংবাদ সম্মেলনের রূপ নেয়। তো ওই সময় আমরা একই সাথে
ওইখানে রাজপথে ফাইটও করতে হচ্ছে, আরেক সাথে আবার এই কোঅর্ডিনেশনটা বোঝার চেষ্টা। চাঙ্কারপুলে তো ওই দিন আমি নিজেই ছিলাম চাঙ্কারপুলে প্রায় 1টা পর্যন্ত, মানে দুপুর পর্যন্ত ওই দিন গুলি চলেছে। ওই দিন ওইখান থেকে সম্ভবত 1টার দিকে আমরা, জি, মানে 1টার দিকে পুলিশ ওইখান থেকে চলে যায়, তো তারপরে আমরা ঢুকতে পারি আর কি। এবং তখনও ভয় ছিল যে কোন মেট্রো রেলের উপর থেকে গুলি করে কিনা, বিভিন্ন ছাদে বিভিন্ন জায়গায় থেকে গুলি করে কিনা। তো তারপরও এই তখন এহসান ভাই কোন একটা মিডিয়াতে ছিলেন, হয়তো সম্ভবত উনি বাংলা ভিশনে অথবা মানব জমিনে ছিলেন, আমি শিওর না। উনি আর আদিব আরিফ ভাই আসলেন, এসে আমাকে, ওনারা তো সাংবাদিক কার্ড ছিল ওনাদের, এসে আমাকে ইয়ার দিকে নিয়ে গেলেন, শাহবাগের দিকে। তো শাহবাগে গিয়ে দেখলাম যে মানে তখন তো বুঝতে পারতেছিলাম না যে মানুষ কি আসতে পারছে কি পারে নাই, কারণ সব জায়গায় যদি আমার এই জায়গার মতো গুলি হয় তাহলে তো মানুষ আসতে পারবে না। বাট শাহবাগে গিয়ে দেখতে পেলাম যে আসলে জনসমুদ্রের মতো চারিদিকে যেদিকেই তাকাই মানুষের। তখন মোটামুটি আনুষ্ঠানিকভাবে জেনে গেছেন যে শেখ হাসিনা, না শেখ হাসিনা পালিয়ে গেছে সেটা তখনও জানি না। আমরা শাহবাগ থেকে মিছিল নিয়ে গণভবনের উদ্দেশ্যে রওনা দিই। তো যখন ফার্ম গেটের কাছাকাছি পৌঁছাই, তখন তো মিছিলে যাচ্ছে আস্তে আস্তে, আমি আর নাহিদ ভাই রিক্সায় ছিলাম। তখন আমার কাছে ফোন আসে, একজন সাংবাদিক ফোন করে যে রিয়াকশন জানার জন্য, যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো আমি বিশ্বাস করতে পারতেছিলাম না, আমি আরো কয়েকজনকে ফোন দিয়ে পরে এটা ভেরিফাই করি যে আসলে কি বিশ্বাস করতে পারছিলেন নাকি তখন? প্রথমে বিশ্বাস হচ্ছিল না, এবং কয়েকজনকে ফোন দিয়ে ভেরিফাই করার পরে আমি বুঝলাম যে চলে গেছে। এবং আমি রিক্সা থেকে চিৎকার করে বলতেছিলাম সবাইকে যে শেখ হাসিনা চলে গেছে। ক্রাউডও বিশ্বাস করতেছে না যে শেখ হাসিনা চলে গেছে। ওই সময়কার অনুভূতি কেমন ছিল আপনার? না, ওই সময় মনে হচ্ছিল যে আমরা, মানে ওই সময়টাতে তো ওই এটা ভাষায় প্রকাশ করার মতো না। ওই সময়টাতে মনে হচ্ছিল যে এতগুলো মানুষের জীবন যে গেল এটা সার্থক হয়েছে। নাহিদ ইসলাম কি বলেছিল আপনার প্রথম প্রতিক্রিয়াতে? নাহিদ ভাইও বিশ্বাস করতে পারতেছে না, মানে এটা। তো পরে তখন আসলে ওই যে উদযাপন করব ওই পরিস্থিতিও নাই, কারণ আমাদেরকে আবার ফিউচারের কথা, পরে কি হবে এটাও ভাবতে হচ্ছিল এট এ টাইম। এবং তখন আমি আবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিই। এর আগের দিন আমরা একটা 5 পয়েন্ট দিয়েছিলাম যে শেখ হাসিনার পতন হলে কি হবে, একটা রূপরেখা। 4 তারিখ 5 তারিখ 1টা 2টার দিকে রাত, মানে 4 তারিখ এই রূপরেখাটাও কার আইডিয়া ছিল বলে আমি যদি একটু রূপরেখা বলতে আমি মাহফুজ ভাই, সরকার পড়েই যাবে তারপরে কি রূপরেখা হতে পারে? আমাদের এই লেখালেখির কাজগুলো তো ইন্টেলেকচুয়াল কাজগুলো মাহফুজ ভাই, ভুঁইয়া আসাদুজ্জামান ভাই, তুহিন খান, ওনারা করতেছিলেন। তো তখন আমি লং মার্চ একদিনে এগিয়ে আনার পর থেকেই মাহফুজ ভাইকে বারবার বিরক্ত করতেছি যে আমাকে ঘোষণাপত্রটা লিখে দেন, মানে ঘোষণাপত্রটা লিখে রাখেন, এটা কাজে লাগবে। তা ওনাকে বারবার উনি বললো যে ঘোষণাপত্রটা লিখতেছি সময় লাগবে, তো তুমি 5টা পয়েন্ট একটু করে রাখতে পারো, অ্যানাউন্স করে রাখতে পারো। তো কয়েকটা খসড়াটা দিলেন, আমি কিছু এডিট করলাম, পরে ভেরিফাই করি 5টা পয়েন্ট আমি আপলোড করলাম, যে একটা রূপরেখা অ্যাটলিস্ট, যে সরকার গঠনের পরে যাতে মানুষ অ্যাটলিস্ট বুঝতে পারে যে আমরা জাস্ট মানে সরকার পতন করেই আমরা শেষ না, আমাদের একটা পরবর্তী ভিশনও আছে, বা পরবর্তী একটা দায়িত্বটাও আমরা করব। তখন রূপরেখার মধ্যে আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার, রাজবন্দীদের মুক্তি সহ 5টা পয়েন্ট তুলে ধরি আর কি। ওই দিন কি আপনাদের কে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছিল? 5 তারিখ? ওই দিন না, 6 তারিখ। 6 তারিখে আপনারা যান। 5 তারিখে গিয়েছিলেন রাজনৈতিক দলের নেতারা। তো ওই দিন কি আপনারা সরকারের বা তৎকালীন যারা সেনাবাহিনী ছিল বা বঙ্গভবন ছিল, আপনারা তাদের কোনো ফোন পাননি? 5 তারিখ না, 5 তারিখ ওইভাবে পাই নাই। 5 তারিখ আমরা প্রথমে জানতে পারলাম যে পলিটিক্যাল পার্টিগুলো গেছে, এবং আমরা একটা বিরক্তি হইলাম যে তারা আন্দোলনকারীদের সাথে না বসে, এবং পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সাথে বসে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার কথা। এবং আমার মনে হয় তারা বুঝে উঠতে পারতেছিল না যে তাদের অথরিটি বা কতটুকু। তো তাদের ক্যান্টনমেন্টে যাওয়াটা এবং পরবর্তীতে বঙ্গভবনে যাওয়াটা, এটা আমরা ভালোভাবে নেই। এবং আমাদের যাদের সাথে যোগাযোগ ছিল আমরা সবাইকে বলছি, এবং এক ধরনের আক্ষেপের সরেই তাদের সাথে আমরা কথা বলছি। এবং ওইখানে পরবর্তীতে আমি জানতে পারছি 2-1টা পলিটিক্যাল পার্টি বলছে যে আমাদের তো ছাত্রনেতাদের সাথে বসতে হবে, আমরা নিজেরা সিদ্ধান্ত নিলেই এটা হবে না। ওই দিন রাতে আমরা ঢাকা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টে বসেছিলাম। ওই দিন তো সারা দেশে ভায়োলেন্স হচ্ছে, তো তখন আমরা আবার ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে শান্ত থাকার জন্য, ডাকাতি হচ্ছে অনেক জায়গায়, সবাইকে একটু পাহারা দেওয়ার জন্য এই অ্যানাউন্সমেন্টগুলো এখান থেকে দিচ্ছিলাম। তো তখন আসিফ নজরুল স্যার আসলেন, উনি তো ওই মিটিংয়ে ছিলেন। উনি আসলে ওনার সাথে আমরা বসলাম, উনি আমাদেরকে বলতেছিলেন ওইখানে কি হয়েছে, এগুলো নিয়ে ওই দিন রাতে আলোচনা হয়। তারপর আমরা আবার নিরাপত্তার স্বার্থে আরেকটা জায়গায় চলে যাই। তো পরের দিন সকালে আমার মনে পড়ে যে জেনারেল ওয়াকারুজ্জামান আমার সাথে যোগাযোগ করেন, ওনার সহকারী আমাকে ফোন দেন, এবং পরবর্তীতে ওনার সাথে আমার কথা হয়। এবং উনি বলছিলেন যে ওনার
আমার 70,000 ট্রুপস সবাই মাঠে এবং আমরা এক্সস্টেড, আমরা আর এই পরিস্থিতি কন্ট্রোল করতে পারছি না, কোনো পুলিশ নাই, কোনো অন্য কোনো বাহিনী কেউ নাই। তো এটা এইভাবে আর চলতে দেওয়া যায় না, আপনারা আসেন আমরা বসি, মানে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবা লাগবে। তো উনি এটা বলেন এবং ওনারা প্রস্তাব করেন যে ক্যান্টনমেন্টে গিয়ে সেনা সদরে বসার জন্য। তা আমরা সেনা সদরে বসতে রাজি ছিলাম না, আমরা বলি যে তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসতে পারি। তো ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে রাজি হচ্ছিলেন না, তো একটা মাঝামাঝি জায়গা হিসাবে বঙ্গভবন বেছে নেওয়া হয় আর কি। তো ওই দিন 6 তারিখ সন্ধ্যায় বঙ্গভবনে যাওয়া হয়। কি আলাপ হয় বঙ্গভবনে গিয়ে? বঙ্গভবনে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো বৈঠক হয়। সেখানে ওনাদের মূল অবজেক্টিভই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে 3.5 ঘন্টা ডিসকাশনে 3 ঘন্টাই তাকে নিয়ে ডিসকাশন হয় আর কি, তর্ক বিতর্ক হয় এবং ওনারা বিভিন্ন কথা যে আপনারা প্রস্তাব করেন ইউনূসের নাম। হ্যাঁ, আমরা তো ইউনূসের নাম ঘোষণাই করে দিয়েছি। আমরা তো 5 তারিখ দিবাগত রাতে 3টার দিকে সম্ভবত 6 তারিখ প্রথম প্রহরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা ঘোষণা করে দিয়েছি। তো ওনারা অনেক যুক্তি দেওয়ার চেষ্টা করে যে আওয়ামী লীগ, এদেশে তো আওয়ামী লীগেরও ভোটাররা আছে, তারা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করে না। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন কনভিক্টেড পারসন, ওনার একটা সাজা ছিল সম্ভবত তখন। তো একজন কনভিক্টেড পারসন কিভাবে 4 মাস জেল হওয়া আসামি, হ্যাঁ, একজন আসামি কিভাবে প্রধান উপদেষ্টা হইতে পারে, এরকম নানা যুক্তি তর্ক দেওয়ার চেষ্টা করছিল। আমরা বলছি এটা নেগোশিয়েবল না। কে বলেছিল এটা? এটা সেনাপ্রধান বলেছিলেন। আচ্ছা। এবং তার সাথে 3 বাহিনীর প্রধানও ছিল। আমরা বলছি এটা নেগোশিয়েবল না। তো তারপরে এটার উপরেই 3 ঘন্টার মতো ওনারা বলছিল অন্যান্য অপশন দেখেন, অমুক আছে তমুক আছে, আরও অনেকের নাম বলতেছিলেন। ডক্টর আসিফ নজরুল আছে, সালাউদ্দিন আহমেদ আছে, ওনারা তো খুব মেরিটোরিয়াস পারসন, ওনাদেরকে করা যায় কিনা। বাট আমরা এটা কোনোভাবে, কারণ আমরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি অ্যান্ড আমাদের বোঝাপড়ায় কোনোভাবেই মনে হচ্ছিল না যে ওনার থেকে বেটার অপশন তখন আর কেউ আছে। আর যেই যুক্তিগুলো দেওয়া হচ্ছিল যে আওয়ামী লীগ পছন্দ করে না, তারপরে কনভিক্টেড পারসন, এই যুক্তিগুলো আমাদের কাছে তেমন প্রণিধানযোগ্য মনে হয় নাই। তো এরপরে সরকারে কে কে থাকবে না থাকবে এটা কবে সবশেষ ফাইনাল হলো? ওইখানে একটা করা হয়েছিল যে এটা যেন আমরা ঠিক করে তাদেরকে জানাই। তো তখন একটা মৌখিকভাবে একটা লিয়াজু কমিটি গঠিত হয়, যেটা 8 তারিখ আমাদের শপথের আগে আমরা অ্যানাউন্স করি। মাহফুজ আলম, আকরাম হোসেন, আদিব আরিফ, ভূঁইয়া আসাদুজ্জামান, তারপরে আরও কয়েকজন মিলে 6-7 জনের মতো। তো এই লিয়াজু কমিটি মূলত সবগুলো স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করতেছিল, বিএনপি, জামাত অ্যান্ড আদার্স, অ্যান্ড এদিক থেকে আমরাও সমন্বয় করতেছিলাম যে, এবং মোটামুটি 8-10 জনের নাম তো কমন ওই সময়টাতে, ডক্টর আসিফ নজরুল, সালাউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ, রেজওয়ানা হাসান, মানে এক একটা সেক্টরের, যেমন শিক্ষা নিয়ে আপনি চিন্তা করলে ওয়াহিদুদ্দিন মাহমুদের থেকে বেটার কেউ নাই, অর্থনীতি নিয়ে সালাউদ্দিন আহমেদ থেকে এক্সপার্ট কেউ নাই। তো ওইভাবে কমন, তো কমনের বাইরে কিছু নাম সেনাপ্রধান দিয়েছেন, প্রস্তাব করেছেন, কিছু নাম ডক্টর মোহাম্মদ ইউনূসও একটা তালিকা দিয়েছেন। তো এইগুলো আবার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আপনার কি জানিয়ে একটু বলে, আপনি কি ইউনূস সাহেবকে বলেননি যে আপনার প্রতিষ্ঠান থেকেই, আপনারই কেউ আত্মীয় স্বজন বা আপনারই পরিচিত, আপনার প্রতিষ্ঠান থেকেই 3-4 উপদেষ্টা, এটা কেমন হয়? আপনাদেরকেও কি এই প্রশ্ন তুলেছিল কিনা? না, তখন তো আমরা জানতাম না যে কে কার প্রতিষ্ঠানে, বা তখন মানে ওই সময়টাতে আমাদের বাস্তবতাটা যদি আমি বলি, এই মানুষগুলোকে আমরা মিডিয়ার মাধ্যমে বা তাদের স্ব সেক্টরে তাদের যেই সফলতা বা এক্সপার্টিস, ওইটার জন্য আমরা চিনি। বাট তাদের কারোর সাথে কিন্তু আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ নেই, বা কারোর সাথে আমাদের ওইখানে পূর্ব থেকে পরিচিত বলতে ডক্টর আসিফ নজরুল ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রোগ্রামগুলোতে তিনি নিয়মিতই আসতেন, কোনো টিচারকে আমরা পাইতাম না, উনি আসতেন। বা ব্রিগেডিয়ার সাখাওয়াত বা এই ধরনের মানুষ যারা, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে আমরা চিনি হচ্ছে মিডিয়ার মাধ্যমে। ওয়ার্কিং রিলেশনশিপ কিন্তু তাদের সাথে আমাদের নাই, ফলে আমরা তো ইন পার্সন থেকে আমরা তখন পর্যন্ত। রাজনৈতিক নেতারা কার কার নাম দিল, কে কোন দল কার নাম দিল, এটা লিয়াজু কমিটি ভালো বলতে পারবে। বাট মোটামুটি যখন যেই নামগুলোই আমাদের দিক থেকে অ্যাপ্রুভ হচ্ছিল, এই নামগুলো আবার তাদেরকে দেখে নেওয়া হচ্ছিল। তো এমনও হয়েছে যে কারো নাম বিএনপির পছন্দ হয় নাই, তার নাম কেটে দেওয়া হয়েছে, কারো নাম জামাতের পছন্দ হয় নাই, তার নাম কেটে দেওয়া হয়েছে। তো এই কারণে দেখবেন যে উপদেষ্টা পরিষদ যখন গঠিত হয় সবাই কিন্তু একমত, কারণ সবাই জানতো যে কারা আসতেছে। তো নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এদের নাম প্রস্তাব করেছিল কারা, বা এরা হবে উপদেষ্টা? মাহফুজ ভাই তো প্রাথমিকভাবে সরকারের উপদেষ্টা হন নাই, উনি প্রায় 1 মাস পরে বিশেষ সহকারী হয়েছিলেন সচিব পদমর্যাদায়, এবং পরবর্তীতে উনি উপদেষ্টা হয়েছেন প্রায় 6-7 মাস পরে। প্রাথমিকভাবে আমাদের 2 জনেরই ছিল।
তো যখন এই আলোচনাটা আসে যে আন্দোলনের প্রতিনিধিরা সরকারে যাবে কি যাবে না, এটা নিয়ে এক ধরনের ডিবেট হয়, আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়। এবং আমরা এই যেটা আমি একটু আগে বললাম যে যেই লোকগুলো আসতেছে আমরাই ঠিক করতেছি, বাট আমাদের তো তাদের সাথে ওয়ার্কিং রিলেশনশিপ নাই, তাদেরকে আমরা পার্সোনালি জানি না, তাদের সার্কেল কি আমরা ঠিকভাবে জানি না। তো তারা এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে এটাও খুব স্পষ্ট না আমাদের কাছে। আমরা মনে করলাম যে, এবং 90-এর গণঅভ্যুত্থানেরও আমাদের একটা যে বোঝাপড়া যে গণঅভ্যুত্থানটা পরবর্তীতে ব্যর্থ হয়ে গেল 1 বছরের মাথায়, 3 দলের রূপরেখার বাস্তবায়িত হলো না। তো সব মিলে আমাদের একটা বোঝাপড়া ছিল যে আমাদের অ্যাটলিস্ট ওয়াচডগ হিসেবে হলেও সরকারের সাথে, কারণ সরকারটা আলটিমেটলি আমাদের হাত দিয়েই হচ্ছে, এবং এই সরকারের ব্যর্থতা সফলতার দায় বা প্রশংসা সবই আমাদের, ব্যর্থতা হইলে আমাদের উপরে আসবে। এবং এই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে তার কী অবস্থান হবে, বিচারটা কীভাবে করবে, সংস্কারটা, এই সব কিছু অ্যাজ এ ওয়াচডগ থাকার একটা বিষয়ে আমরা মোটামুটি সম্মতি হয়। তখন আমরা জানতাম না যে মিনিস্ট্রি বা এই বিষয়গুলো মিনিস্ট্রি পরিচালনা করতে হবে, বা আমাদের বোঝাপড়া ছিল যে ভিতরে থাকা অ্যাটলিস্ট ইনফরমেশন এবং সরকারকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে প্রভাবিত করা। তো তখন আমরা টিএসসিতে একটা মিটিং ডাকি, সম্ভবত 6 তারিখ কি 7 তারিখ। টিএসসিতে সমন্বয়কদেরকে 158 সমন্বয়ক যাদের ডাকা হয়, প্রায় 60-70 জনের মতো আসে, এবং সেখানে মোটামুটি অ্যাগ্রিড হয় যে যদি 2 জন থাকে তাহলে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের থাকা দরকার। এখন আসলে কি মনে হয়, উপদেষ্টা পরিষদে যাওয়া কি ভুল ছিল না ঠিক ছিল? এইটা এক কথায় উত্তর দেওয়া ভুল ঠিক একটু কঠিন, কারণ আমার মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকারের অনেক ব্যর্থতা আছে, এটা আমিও স্বীকার করি, আবার অনেক সফলতাও আছে। যদিও সংস্কারটা একটা বড় মানদণ্ড ছিল, যে এটা সরকার করে যেতে পারবে কি পারবে না এর উপরে সরকারের সফলতা ব্যর্থতা ডিপেন্ড করবে। আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই আমরা যেই উদ্দেশ্যটা নিয়ে গিয়েছিলাম অ্যাজ এ ওয়াচডগ, এবং সরকারকে অনেক ক্ষেত্রে প্রেশারাইজ করা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সেটা আমরা সর্বোচ্চ করার চেষ্টা করছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আসলে সফল হই নাই। এবং আমরাও সরকারের একটা চাপে ছিলাম যে পদত্যাগ করো। আমাদের বিরুদ্ধে তো আন্দোলন হয়েছে, আমাদের পদত্যাগের দাবিতে যমুনা ঘেরাও করা ছিল, কারণ এই শক্তিগুলো বুঝতেছিল যে এরা সরকারের মধ্যে থেকে সরকারকে সংস্কার করার জন্য চাপ দিতেছে, সরকারকে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, বিচারের জন্য চাপ দিতেছে। তো এটা ঠেকাইতে হলে এদেরকে ধরতে হবে, তো আমাদেরকে ধরা হইলো। বাট আমাদের জায়গা থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বলেন, বিচারের গতিশীলতা আনা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের ওয়েলফেয়ার বলেন, এই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আসলে আপনি যদি রাজনৈতিক দলে যোগ দিবেন তাহলে উপদেষ্টা পরিষদে গেলেন কেন? না গেলে তো আসলে এই যে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন গণমাধ্যম হাউসে আসলে এই যে আপনার নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, এটা তো আর উঠতো না। তখনও তো আমাদের রাজনৈতিক দল হয় নাই, আমাদের মানে এনসিপি। আমি সেটা বলছি যে আপনি উপদেষ্টা পরিষদে না গেলে তো আপনার নামে দুর্নীতির যে অভিযোগ সেটা তো আর উঠতো না। আমি যদি 5 আগস্টের পরে এই দায়িত্ব না নিতাম তাহলে তো অবশ্যই আরো থাকা যেত। কিন্তু একটা বিষয় দেখেন, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম কিন্তু উপদেষ্টা পরিষদে যোগ দেয় নাই, কিন্তু তাদের বিরুদ্ধে কি কম অভিযোগ উঠেছে? এবং তাদেরকে কিন্তু মানে এমন হয়েছে একটা রেস্টুরেন্টে জাস্ট নর্মাল খেতে বসছে, খাবার খাচ্ছে, এটা নিয়েও করা হয়েছে। এখানে বিষয়টা হচ্ছে, এখানে বোঝার বিষয় হচ্ছে আমাদের শত্রুরা অনেক শক্তিশালী, মানে যাদের আমরা পতন ঘটাইছি এবং যারা আমাদেরকে ফিউচারের জন্য থ্রেট মনে করে, উভয় তাদের তুলনায় আমরা কিছুই না। তো আপনি বাসায় বসে থাকলেও আপনাকে নিয়ে সমালোচনা আসলে হতোই, আমার যেটা বোঝাপড়া। এবং আমাকে নিয়ে সমালোচনার বেশি কারণ হচ্ছে আমি এমন অনেক সিদ্ধান্ত নিয়েছি এটা অনেকের পছন্দ হয় নাই, এবং অনেকের মনে হয়েছে যে তাদের মানে পাকা ধানে মই দেওয়ার মতো মনে হয়েছে। এই যে সিটি কর্পোরেশনে একজনের বসাকে কেন্দ্র করে, এবং এর বাইরে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে অনেক উদ্যোগ, এখানকার অনেক মানে পাওয়ারকে যারা কন্ট্রোল করে এরকম যে কোয়ার্টারগুলো আছে তাদের পছন্দ হয়নি। তো তারা প্রথম দিকেই আমাদের বিরুদ্ধে ছিল, এবং মানে অনেক অভিযোগ, অনেক দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু স্পেসিফিকলি আপনি বলেন যে কোন প্রজেক্ট থেকে আমি দুর্নীতি করছি এরকম একটা অভিযোগ কিন্তু আপনি দেখাতে পারবেন না। ওই দিন আমি ডিএসসিতে গেলাম চা খেতে, আমার এক ফ্রেন্ড সে ছাত্রদল করে, সে বলতেছিল যে বন্ধু অনেক তো দুর্নীতি করছো। তো আমি বললাম যে কোনটা টাকা কামাইছো? হ্যাঁ স্পেসিফিক, হ্যাঁ অনেক টাকা কামাইছো, স্পেসিফিক একটা দুর্নীতি, একটা প্রজেক্ট বলো। এখন তো আমরা বলতেছি বিএনপি এইটাতে দুর্নীতি করতেছে, ওইটাতে দুর্নীতি, এই যে বিদ্যুৎ বিল বেশি রাখতেছে। তো ও বলতে পারলো না, ও বললো আমি তো শুনছি, মানে ওই যে শোনা কথার মতো। তো এই যে এটা হচ্ছে ট্রায়ালের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমার মনে হয় আমি সরকার না গেলেও এটার মধ্যে যেতে হইতো, এটার মধ্যে দিয়ে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকেও আসলে যেতে হয়েছে। আচ্ছা, একটা বিষয়, একটু নিরপেক্ষ মতামত চাই আপনার। আমার এই অনুষ্ঠানে এসে এবং বিভিন্ন সময় বলেছেন অনেকে
শিবির নেতারা তাদের বক্তব্য হলো যে ওই সময় আপনারা যখন বন্দি বা নিখোঁজ, তখন আসলে মূল আন্দোলন পরিচালনার একটা বড় ধরনের স্টেক হোল্ডার ছিল নাকি শিবির এবং সাদিক কায়েমের মাধ্যমে। অন্যদিকে ছাত্র দলের এখানে সাধারণ সম্পাদক এসেছিলেন, তারাও বলেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোন কোন পয়েন্টে ছাত্র দলের নেতাকর্মীরা থাকবেন সেটাও আপনারা মোটামুটি সমন্বয় করে তাদের সাথে বাছাই করে নিতেন। আসলে সত্যিটা কি আপনারা যদি একটু মূল্যায়ন করেন? এখানে মানে সবারই অবদান আছে এবং মানে কোন অংশে এখানে আমি ছাত্রদলের অবদানও কম আছে বলে বলবো না, এবং আমরা কিন্তু সবসময় এটা বলি, আমরা এটা সবসময় স্বীকার করি। যেমন দেখেন, যখন ক্যাম্পাসে শহীদুল্লাহ হলে আক্রমণ হচ্ছিল 16 তারিখ, সেদিন আমি রাকিব ভাইয়ের সাথে কথা বলি এবং শিবিরের সম্ভবত কার সাথে কথা বলেছিলাম, হাফেজ সালমান রিফাত হবে সম্ভবত, যে আমাদের ক্যাম্পাসে ঢুকে শহীদুল্লাহ হলের হামলাটা ঠেকাতে হবে এবং ক্যাম্পাসে ঢুকে কর্মসূচি ঘোষণা করতে হবে পরের দিনের। আপনার মনে থাকার কথা, আমরা কার্জন হলের পাশে দাঁড়িয়ে কর্মসূচি ঘোষণা করেছিলাম। তো তখন ছাত্রদলের মাসুম বিল্লাহ ভাইয়ের নেতৃত্বে প্রায় 40-50 জন এসেছিল স্টাম্প নিয়ে টিয়ে, এবং শিবিরের জগন্নাথ হল সহ মহানগরের 30-40টা ছেলে এসেছিল। তো আমরা প্রায় 150 জনের মতো একসাথে ক্যাম্পাসে ঢুকেছি। এই যে দুই দিকেরই কিন্তু এখানে অংশগ্রহণ এবং কোঅর্ডিনেশন আছে। তো এভাবে প্রত্যেকটা কর্মসূচির ক্ষেত্রে এই কোঅর্ডিনেশনটা হতো। ছাত্রদলে মোস্টলি রাকিব ভাইয়ের সাথে, নাসির ভাইয়ের সাথে হয়তো কাদের কথা হতো, এবং মাসুম বিল্লাহ ভাই সহ আরও জুনিয়র লেভেলে অনেকের সাথে কথা হতো। এবং শিবিরে এখানে সিবগাতুল্লাহ ভাইয়ের সাথে, তিনি সম্ভবত তখন মহানগরের দায়িত্বে ছিলেন। তারপরে হচ্ছে হাফেজ সালমান রিফাত, সাদিক কায়েমের সাথে, এবং মাঝে মধ্যে ফরহাদের সাথে আমার খুব একটা যোগাযোগ হয়নি, তারপরে যোগাযোগ হয়েছে মাঝে মধ্যে। তাদের সাথে সমন্বয় হতো সবগুলো প্রোগ্রাম। এখন গণঅভ্যুত্থানের পরে তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা কাকে প্রমোট করবে কাকে। এখন আমি গণঅভ্যুত্থানে যদি আমাকে বলেন, আমি কোনো অংশে হাফেজ সালমান রিফাতের অবদান সাদিক কায়েমের থেকে কম না, কোনো অংশে সিবগাতুল্লাহ ভাইয়ের অবদান সাদিক কায়েমের থেকে কম না, আবার কোনো অংশে আলী হাসান জুনায়েদের অবদানও কম না। কিন্তু তারা হয়তো ডিসিশন নিয়েছে যে আমরা আমাদের মধ্যে থেকে এই একজনকে উঠাবো, তাকে নিয়েই মার্কেটিং করবো, তাকে নিয়েই। কারণ এটা তো স্পষ্ট দেখা গেছে কিভাবে মার্কেটিং করছে। বিভিন্ন ছাত্রদল ডিসিশন নিয়েছে তারা আবিদুল ইসলাম খানকে উঠাবে, তাকে বিপি প্রার্থী করবে। আচ্ছা, এই প্রসঙ্গটা কেন পারলাম, আপনি তো ওই সময় একজন সেলিব্রিটি সমন্বয়ক, আমি এটা পজিটিভলি বলছি। তো আসলে ওই সময়কার একজন এই গণঅভ্যুত্থানের একজন কারিগর হিসেবে আপনি এই যে ক্রেডিট নিয়ে নানান ধরনের রাজনীতি শুরু হয়, অনেক বক্তব্য, ন্যারেশন, এটা সেটা, এইটা আসলে আপনি এক বাক্যে কিভাবে বলবেন যে এটা কিভাবে দেখেন? এটা আমার মনে হয় অবান্তর। কিন্তু তারপরেও পলিটিক্যাল এই যে শক্তিগুলো যারা গণঅভ্যুত্থানে ছিল, তাদের হয়তো মনে হয়েছে যে আমরা তো পিছনে থাকার কারণে আমরা সেলিব্রেটেড হচ্ছি না, বা আমাদের একটা পলিটিক্যাল শেয়ার এই ইয়াতে থাকা উচিত। তো তারা তাদের মতো করে এটাকে দেখেছে। কিন্তু এটা অনেক ক্ষেত্রে আমাদের ক্ষতি করেছে, এটা বিভাজন সৃষ্টি করেছে, এবং এটা নিজেদের মধ্যেও অবশ্যই। এই যে আমি মানুষগুলোর নাম বললাম না, একই দলের 3-4 জন, এই যে একজনকে নিয়ে প্রমোশন হইলো, বাকিরা কিন্তু খুব এটা নিয়ে বিরক্ত। কি রে ভাই, আমি তো মানুষের মন খারাপ হওয়া, আমিও তো ছিলাম, এবং আমি তো জানি আমার তো একদম রিয়েল টাইম যোগাযোগ হচ্ছে না। এখন মনে করেন এখানে আমার পরিচিত সমন্বয়কদের বাইরে সবচেয়ে বেশি আন্দোলনে কোঅর্ডিনেশন, সবচেয়ে বেশি আন্দোলনে একদম মাঠেও থাকে একই সাথে কোঅর্ডিনেশন, একই সাথে একদম সামনে থেকে, এটা আবার গোপন অবস্থায়ও না, সবচেয়ে বেশি করেছে হচ্ছে ছাত্রদলের রাকিব ভাই। তাকে কি জুলাইয়ের নেতা হিসেবে ওইভাবে প্রমোট করা হয়েছে? করা হয়নি। কিন্তু ডিবিতে আপনাদের আরিফ সোহেল ছিল। হ্যাঁ, আরিফ সোহেল ছিল। উনি রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে। হ্যাঁ, তখন আমাদেরকে ডিবিতে ইন্টারোগেশনের মধ্যে ডিটেনশনের, বাট তাকে কিন্তু ডিটেনশনে রাখা হয়েছিল, ওই যে যেখানে অন্যান্য পলিটিক্যাল পার্টির নেতাদেরকে রাখা হয়েছিল, সে ওইখানে ছিল। তো এটা অনেকেই আসলে সেলিব্রেটেড হয় নাই, অনেকেই আসলে তার পার্টিও হয়তো তাকে ওইভাবে প্রমোট করে নাই। আমি একবার আক্ষেপ করে রাকিব ভাইকে বলতেছিলাম যে আপনার পার্টি আপনাকে কেন প্রমোট করতেছে না, আমি তো এটা বুঝতেছি না। তাই এরকম, এবং তাদের মধ্যে কিন্তু এই হয়তো তারা বলে না সবাই, তাদের মধ্যে কিন্তু এই ক্ষোভটা, কষ্টের জায়গাটা আছে। অনেকে তো হচ্ছে না, অতটা এক্সপ্রেসিভ না যে সামনে এসে আমি বলবো আমি এটা করছি, এটাও অনেকে বলেও না। সবশেষ প্রশ্ন, আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, শেখ হাসিনা তো আসলে ওই দিন 5 আগস্ট পালিয়ে গেল। আপনি বলছিলেন যে ওই সময় শেখ হাসিনা কিভাবে কি করছে না করছে আপনাদেরও সেটার খোঁজ খবর নিয়ে আসা আসলে সম্ভব ছিল না। আপনারাও দুপুর পর্যন্ত গুলির মুখে ছিলেন আপনি, যদি জাঙ্গারপুলে থেকে থাকেন। ওই দিনের পরে নিশ্চয়ই এটা নিয়ে আপনি খোঁজ খবর নিয়েছেন বা আপনার কোনো পর্যবেক্ষণ আছে যে শেখ হাসিনা যখন আসলে হেলিকপ্টার থেকে পরবর্তীতে বিমানে করে ভারতে পালিয়ে গেল, এইটাকে আপনার কাছে কি মনে হয়েছে? এবং পরবর্তীতে আমরা কিছু ইনফরমেশন পেয়েছিলাম যে হঠাৎ করে তিনি চলে গেছেন, হঠাৎ করে এটা হয়েছে, হঠাৎ করে ওটা হয়েছে। এই বিষয়টা কি আসলে হঠাৎ করে হওয়ার মতো নাকি এটা পরিকল্পিত কিছু? দেখেন, একটা সামরিক হেলিকপ্টার
এটা কিন্তু এটা একটা ফ্লাইটে যাওয়ার জন্য প্রস্তুত করার জন্য একটা টাইম ফ্রেম আছে। মানে একটা হেলিকপ্টার আপনি উঠলেন, এটা মুভি না যে হেলিকপ্টার ল্যান্ড করে পার্ক করা আছে, উঠলাম আর চালাই দিলাম চাবি দিয়ে গাড়ি। তো এইটা কিন্তু যে আমরা বিভিন্ন সময় সরকারি কাজে হেলিকপ্টার, মানে শপথ নেওয়ার পরেই আমরা রংপুরে গিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ হেলিকপ্টার। তো এটা প্রায় 12 ঘন্টা আগে থেকে এটার প্রস্তুতি শুরু হয়, রিফুয়েলিং করা হয় এবং এটা কোঅর্ডিনেশন হয় কোন পথ দিয়ে রুট দিয়ে যাবে, আবহাওয়ার কী অবস্থা। তো এই প্রস্তুতি কিন্তু এটা এমন না যে শেখ হাসিনার এখন মনে হইলে আর রিস্ক হয়েছে চলে যাই, এটা এইভাবে না। এটা প্রস্তুতি, যথেষ্ট প্রস্তুতি ছিল এবং এটা আপনার একটা রাষ্ট্রের সীমানা পার হয়ে আরেকটা রাষ্ট্রে যাচ্ছে। আপনার এক সামরিক হেলিকপ্টার কিন্তু, মানে এটা তো পারমিটেড না ওইখানে যাওয়ার জন্য। আপনার কি মনে হয় কোনো ধরনের যোগাযোগ ছাড়া গেছে? যোগাযোগ ছাড়া গেলে তো এটা শুট ডাউন করা, না এটা তো শুট ডাউন করে ফেলার কথা। এবং সীমান্তে তো ভূপতিত করা আছে, সীমান্তে তো আছে, ওদের রাডারও আছে, ওদের এটা ভূপতিত করার সকল সরঞ্জাম আছে। তো এটা তো কোঅর্ডিনেশন করেই গেছে এবং এটা প্রস্তুতি ছিল এরকম যে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে মানে সে পালাই যাবে। বাট এটাকে পোর্ট্রে করা হয়েছে এমনভাবে যে আর এটা তো হঠাৎ করে হয়েছে। এটা হঠাৎ করে হয় নাই, কারণ আপনি 11টা বাজে কেন পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকবেন যদি শেখ হাসিনা চলে যাওয়াটা মানে পরিকল্পিত নাই হয়? মিটিংটা ছিল 11টায় ফিক্স করা, মিটিংটা যদিও বিকালে হয়েছে, কারণ গোলাগুলির কারণে 11টায় যাওয়ার তো পরিস্থিতি ছিল না, কেউ পৌঁছাতে পারে নাই। এবং শেখ হাসিনা তখন ক্ষমতায় থাকা অবস্থায় আপনি মিটিংটা ডাকতেছেন, মানে তার কি আপনি কি নেগোসিয়েশন করার জন্য মিটিং ডাকতেছেন নাকি ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য